নমস্কার দর্শক বন্ধুরা, আমরা সিসিএন ভক্তির আরেকটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। অনব উপায়ের এটি একটি নতুন এপিসোড এবং এই এপিসোডের মধ্যে আমরা যেই টপিকটি নিয়ে কথোপকথন করব বা ডিসকাশন করব, একটা সময় ছিল যে এই টপিকটা নিয়ে লোকে কথা বলতে যেত না সচরাচর। লোকের মধ্যে কোথাও গিয়ে একটা দুবিধা ছিল, একটা দ্বন্দ্ব ছিল, কেউ কেউ খুব ভুরু কুচকাতো এই টপিকটি নিয়ে কথা বলতে গিয়ে। কিন্তু আজকে দিনকাল এরকম হয়েছে যেখানে মানুষ খুলে আসছে এবং জানতে চাচ্ছে এই টপিকটির ব্যাপারে। শুনে নেব টপিকটির ব্যাপারে সরাসরি, আর বেশি দেরি করব না। আজকে আমাদের সাথে শোতে গেস্ট আছে শ্রী শান্তনু পাল মহাশয়। নমস্কার। ঠিক আছে, প্রচণ্ড জ্ঞানী গুণী ব্যক্তি, যিনি আজকে আমাদের এই টপিকটির ব্যাপারে ডিসকাশনে আমাদের সঙ্গে থাকবেন, উন্মোচন করবেন অনেক রহস্য, অনেক মিস্টিসিজম আছে, অনেক লুকানো না জানা অজানা তথ্য, সেগুলি নিয়ে কথা বলবো আমরা এবং জানবো তার মধ্যে কতটা সত্যি, কতটা মিথ, কতটা রিয়ালিটি, সব কিছুই নিয়ে একটা মিশ্রণ করে নিয়ে আমরা একটা জায়গায় গিয়ে দাঁড়াবো এবং জানবো। আমাদের আজকের টপিক, সরাসরি চলে যাচ্ছি আপনার কাছে। স্যার নমস্কার, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। তো আজকে যে আমাদের যে টপিকটি আছে সেটি হলো তন্ত্র। আচ্ছা, তো এবার আপনাকে সরাসরি আমার প্রশ্ন, তন্ত্র জিনিসটি কি? অ্যাকচুয়ালি আমি যদি বলতে চাই, তন্ত্র মিস্টিক হয়ে আছে এখনো সবার কাছে। মানে তন্ত্র যখনই লোকে শুনবে, হ্যাঁ, তখনই মানুষ একটা চোখগুলো বড় করবে, ভুরু কুচকাবে, যে তন্ত্র মানে হচ্ছে কোনো একটা উল্টোপাল্টা কিছু চিন্তা করবে, কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো একটা খারাপ। কিন্তু বেসিকটা আমরা জানতে হবে যে তন্ত্রটা কি। অ্যাকচুয়ালি তন্ত্রটা সবের ভিতরেই আছে। মানে আমাদের ক্রিয়েশন বা সৃষ্টি যদি আমি বলি, তাহলে আমরা দেখব যে তন্ত্রের মধ্যে খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে শিব, মানে মহাদেব এখানটায়। তো মহাদেব কে আমরা পাচ্ছি এখানে তন্ত্র, মানে সবচেয়ে বড় তান্ত্রিক হিসাবে। কিন্তু তন্ত্রে যখন আমরা সাধনাটা করি বা তন্ত্রে যখন আমরা একটা করে একটা স্টেপস সাধনায় সিদ্ধি হতে হয়, তখন আমরা দশ মহাবিদ্যা এবং দশ মহাবিদ্যা ছাড়াও আরো মহাবিদ্যারা আছে। লোকে জেনারেলি জানে যে 10টাই মহাবিদ্যা আছে। অ্যাকচুয়ালি 10টা মহাবিদ্যা ছাড়া আরো মহাবিদ্যা আছে। তো এই মহাবিদ্যাদের আমরা তখন সাধন করি, ঠিক আছে। এবং তন্ত্র হচ্ছে একটা কানেকশন। এটা যদি আমি একটা ডিফাইন করতে যাই, তাহলে এটা একটা কানেকশন। কিসের কানেকশন? এটা কানেকশন হচ্ছে আমার ভেতর এবং বাইরের একটা ফর্মটার কানেকশন। তন্ত্র আমরা যদি ইন্ডিয়াতে খুঁজি, তাহলে তন্ত্রে আমরা পাবো অনেকটা মানে ওয়ে ব্যাক, কাশ্মীর থেকে আসে তন্ত্রটা। মানে এবার যদি আমি বলি যে কাশ্মীর থেকে আসে, কারণ ওখানটা টু সাম এক্সটেন্ট তার ওখানে ম্যাক্সিমাম শৈবরা থাকতেন, বলা হয় কাশ্মীর শৈবিজম। হ্যাঁ, কাশ্মীরি শৈবিজম। তারপর ওটা আস্তে আস্তে আমরা দেখবো সাউথে আসে, কেরালা, তারপর একটা কেরালা তন্ত্রে বলে, ঠিক আছে। এবং তারপর ওটা আসে হচ্ছে কামাখ্যা। হ্যাঁ, আমাদের ইস্টে আছে। তো তিনটে ভাগে আমরা তন্ত্রকে পাচ্ছি কিন্তু খুব ভালো করে। কিন্তু ওয়ে ব্যাক আমরা যদি আরো পুরনো যাই, তাহলে আমরা দেখব যে তন্ত্রটা অনেক অনেক আমাদের সিভিলাইজেশনের সঙ্গে কানেক্টেড, ঠিক আছে। মেসোপটেমিয়া আমরা যেটাকে বলি, ইজিপ্টে। হ্যাঁ, ইজিপ্টের আমরা দেখব যে আমরা যদি কিছু মুভিজ, যারা এখন তো সবাই মুভিজ দেখে এগুলো, তো মুভিজ আমরা যদি দেখি, তাহলে ওখানে দেখবো যে কিছু ওখানে তন্ত্র প্র্যাকটিস করা হয়। ওখানে খুব ভালো করে নোটিস করবে যে ওখানে কিন্তু প্রাত্যাঙ্গিরার মতন কিছু মহাবিদ্যারা আছে, ঠিক আছে। বারাহির মতন, আমরা যেমন শিয়ালমুখী বলতাম, তো বোর ফেস, আমরা বোর ফেস দেবী বারাহি, হ্যাঁ দেবী বারাহি, তো তাকে আমরা পাবো, ঠিক আছে। ওখানে কিন্তু ভালোটাও হচ্ছে আবার মন্দটাও দেখা যাচ্ছে। তো তন্ত্রটা ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু এটা ফ্যাক্ট যে ইন্ডিয়া থেকে এটা স্টার্ট হয় এবং এটা বহু জায়গায় গিয়ে স্প্রেড হয়ে যায়। মানে এটা আমরা মানি যে ইন্ডিয়া থেকে এটা প্রচার হয়
এবং ওটা গিয়ে বাকি জায়গাগুলো চলে যায়। মানে ইন্ডিয়া থেকে কি এটা মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে মানে বিকজ পৃথিবীতে আমরা ছড়িয়ে মনে গেছে। করি যে আমাদের দেশটা তো ভীষণ রিচ, আমাদের প্রচুর প্রচণ্ড। সনাতন আমরা যখন বলি, সনাতন ইজ নট অনলি আ স্পেসিফিক রিলিজিয়ন, এটা কাল্টও না, এটা একটা ওয়ে অফ লাইফ। Way of আমরা life. ইন্ডিয়ানসদের পাই খুব ভালো সভ্য, এবং সেইভাবে আমরা ইন্ডিয়ানসদের পাই। তো সেই জায়গা থেকে আমরা দেখব প্রচুর বই লেখা যারা যেগুলো আছে সেগুলো আগে যেগুলো ছিল সেগুলো ইন্ডিয়ানসদেরই লেখা ছিল। কিন্তু আমরা যদি খুব ভালো করে দেখতে যাব, খুব মানে ভালো করে পড়াশোনা করতে যাই এগুলোর ব্যাপারে, তাহলে দেখবো একটা খুব আশ্চর্য জিনিস, সেটা হচ্ছে প্রচুর ফরেনার্সরা, মানে আমি প্রচুর বই পড়েছি যেটা প্রচুর রিসার্চ হচ্ছে এখনো টিল নাও, এটা রিসার্চ হচ্ছে, এবং প্রচুর ফরেনার্সরা, রাইটাররা, এবং আমি নিজে কামাখ্যায়, আমি গুজ্জেশ্বরীতে গেছি, তো আমি মুক্তিনাথেও গিয়ে দেখেছি। গুজ্জেশ্বরীতে তো পুরো ফরেনার্সরা ভালো তাদের গুরুর সাহায্যে তন্ত্র প্র্যাকটিস করছে তারা। তুমি যদি কালভৈরবের মন্দিরে যাও, ওখানে দেখবে রাত্রিবেলা একটা টাইমের পরে, ওটা যেহেতু কিং স্কোয়ারের ভিতরে আছে, তো ওখানে দেখবে ওরা তন্ত্র প্র্যাকটিস করছে। ঠিক আছে, তো তন্ত্রটা ওরকম জায়গা থেকে আমরা আসি। আর বেদ থেকে, বেদ হচ্ছে আমাদের মাদার সবকিছু। ঠিক আছে, বেদ বেদান্ত, বেদ আমরা বলি, 4টা বেদ যে আছে তার মধ্যে থেকে ঋগ্বেদ এবং অথর্ব বেদে কিন্তু আমরা পরিষ্কার তন্ত্রের উল্লেখ পেয়েছি। আর্যভট্ট যে ছিল তার কিছু যে লেখা সেগুলোর মধ্যে আছে, এবং আমরা যে বীজ মন্ত্রগুলো পাঠ করি বা বীজ মন্ত্র যেগুলো জপ করি বা ধ্যান পাই, তো এগুলো সব কম্বিনেশন ঋগ্বেদের থেকে এসছে। ঠিক আছে, তো বেদ হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে রিটেন স্ক্রিপ্ট হিসাবে আমরা পাই তন্ত্র। হ্যাঁ, তা আপনার কাছ থেকে আমি শুনে নিলাম তন্ত্রর ব্যাখ্যাটা। এখানে আমি আমার একটু শোনা কিছু সেটা আপনি অ্যাড করতে চাচ্ছি। সেটা হলো যে শোনা আছে যে তন্ত্র ইজ সামথিং দ্যাট হ্যাজ ফ্লোন ফ্রম শিভাস মাউথ। এক্স্যাক্টলি ইট ওয়াজ লাইক, মানে আচ্ছা বাংলায় বলছি, সেটা হচ্ছে মানে শিব পার্বতী সংবাদের মধ্যেই নাকি টোটাল তন্ত্রটা লুকিয়ে আছে। তো এটা কি সত্যি? একদম। তার মানে আদি তান্ত্রিক বা কি বলবো তন্ত্র উপাসক যাই হোক, সে শিবই ছিলেন। যার মুখ এই যে আমরা যেমন কৌল বলি না, কৌল, তো কৌল ইজ আ কম্বিনেশন অফ শিবা এন্ড পার্বতী। কুল যদি বলি আমি, কুল, তাহলে সেটা হচ্ছে শিব, আর লো সেটা হচ্ছে পার্বতী, মানে এই দুটো কম্বিনেশন হচ্ছে কৌল হচ্ছে। এবং দেখবে যে কৌল বলবে কৌল ব্রাহ্মণ, কৌল তান্ত্রিক, মানে কৌলদেরও উপবিদ হয়, মানে কৌল উপবিদ বলে এটাকে। তো তখন তাদের দেখবে তুমি আলাদা করে নাথ, মানে বিভিন্ন রকম তীর্থনাথ, এইরকম এক একটা সারনেম তাদের থাকে। তো এটা কিন্তু আমরা মা বাবা কম্বাইন পাই, যে এটা খুব সাইন্টিফিক। আমি আরেকটা জিনিস তোমায় মেনশন করতে চাই, যে আমার মনে হয় তন্ত্রটা খুব ইজি হবে বোঝার যদি কেউ সায়েন্সের হয়, মানে কেউ যদি খারাপ না পায়, সায়েন্সের যারা থাকবে, কারণ তন্ত্র ইজ টোটালি আ কম্বিনেশন অফ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। কেন নিজের আমি বুঝিয়ে দিচ্ছি কি করে। যখন আমি কোনো মন্ত্র পাঠ করছি তখন কি হচ্ছে, একটা ওয়েভস ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, সেটা ইনফ্রাসনিক হতে পারে, আলট্রাসনিক হতে পারে। ঠিক আছে, এই ওয়েভসগুলো ফ্লো হচ্ছে, ফ্লো হয়ে একটা স্পেসে যাচ্ছে, গিয়ে ওটা আবার ব্যাক করে আসছে। আচ্ছা, তাই তো। এবার যখন আমরা পরের আমি আরো ডিসকাস করবো এটা নিয়ে, যে আমরা এখন হোম করছি, মানে যজ্ঞ করছি, তান্ত্রিক হোম, তো তখন আমাদের যে জিনিসগুলো দেওয়া হয় সেটা হচ্ছে কেমিস্ট্রি। ইটস আ কম্বিনেশন অফ ভেরিয়াস কেমিক্যালস। ঠিক আছে, প্রচুর জিনিস লাগে যেগুলো আমরা এক একটা পারপাসে আমরা দেওয়া হয়, ওটার মধ্যে হোমের মধ্যে দেওয়া হয়। তো সেটা একটা কেমিস্ট্রি। আর যে পূজক, মানে যে পুজো করছে, তো সে বেসিক্যালি শিব রূপে পুজো করে। ঠিক আছে, কারণ আমি প্রথমেই বললাম যে আমরা দশমহাবিদ্যা এবং প্লাস আরও বিদ্যাদের আমরা পুজো করি। তো এবার তুমি যদি শিব না হও, মানে শিব তত্ত্বটাকে না হয়, তখন তাহলে তো ওনাকে পুজো করা যাবে না, শক্তিকে তো আর তুমি ওইভাবে উপাসনা করতে পারবে না। তো ওই জন্য এই ফর্মটা
যেটা আমরা বায়োলজিক্যাল ফর্ম ধরা হচ্ছে, যেটা রক্ত মাংস এবং আমাদের ইন্দ্রিয়গুলো আছে। তো এই জায়গাগুলো কি কম্বিনেশন অফ সায়েন্স বলা যায়। তো তন্ত্র কিন্তু কোনো রকম কোনো মিস্টিক ব্যাপার না, ওটা খুব একটা আনন্দের জিনিস, মানে ওটা খুব ইম্পর্টেন্ট, যার জন্য এখানে শিব পার্বতীর কনসেপ্টটা আরও আসছে। কেন আমরা যদি খুব ভালো করে পুরাণগুলো দেখি, আমরা খুব দেখব যে শিব পার্বতীর খুব ভালোভাবে লাইফটা দেওয়া আছে। দেয়ার ম্যারেজ, তার চিলড্রেন, মানে তার বাচ্চা হচ্ছে গণেশকে, এবং মায়েরা যেমন আমাদেরকে লালন পালন করছেন ওরকম করে ওই জায়গাগুলো দেখব, মানে এটা আমরা খুব ভালো করে ওই পার্টটায় পাই। ঠিক আছে, তো সেই জায়গার থেকে শিব এবং পার্বতী খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই জায়গাটা একটা জায়গায় শিব পার্বতীকে বলছেন এবং পার্বতী ওটাতে শুনছে। তো শুনে পার্বতী ওটাকে প্র্যাকটিসও করছেন, অফকোর্স এটাও দেখা যায় যে এবার এখানে তন্ত্র গুরুকে তাহলে এখানে শিব। আর আরেকটা জিনিস হচ্ছে শিবের কোনো সময় গুরু ছিলেন না, মানে শিব যা করেছেন, শিবকে আমরা আদি পুরুষও বলা হয়, আদি যোগী বলা হয়, কারণ শিবের কোনো রকম কোনো গুরু ছিলেন না, উনি পুরো যোগী এবং তার ক্রিয়ার দ্বারাই সে কিন্তু সিদ্ধি লাভ করেছেন। আমরা যদি দেখি খুব ভালোভাবে, মাল্টিটাস্কার আমরা বলি না, হ্যাঁ, মাল্টিটাস্কার কথাটা, মহাদেব কিন্তু মাল্টিটাস্কার, কারণ উনি দেখবে খুব ভালোভাবে রাবণ গান করছেন, ওদিকে নটরাজ উনি ডান্স করছেন, মানে একটা ফর্মে একটা তান্ত্রিকের কিন্তু ওরকম জিনিস মাল্টিটাস্কার হওয়া উচিত। মানে মাল্টিটাস্কিং ইজ এন মানে বিগ অ্যাসপেক্ট অফকোর্স অফ আ তন্ত্র উপাসক। তন্ত্রে মানুষ জানে যে একটা অন্ধকার ঘর, মানুষের জানবে একটা অন্ধকার ঘরে, অন্ধকার ঘরে মানুষ কিছু করছে হয়তো, কিন্তু বুঝতে পারবে না যে সে মানুষটা প্রচণ্ড ট্যালেন্টেড, এবং সে আইনস্টাইনের মতন যে চুপ একটা ঘরে একটা ল্যাবের মধ্যে বসে আছে, সে কি এক্সপেরিমেন্ট করছে কেউ তো বুঝতে পারছিল না। তো ওই জায়গাটার থেকেই তন্ত্রের ওরকম একটা ঘটনা ঘটে অনেকটা ইয়েতে থাকে। তো এবার যেটা সেকেন্ড কোয়েশ্চেন আমার, ছোটবেলা থেকে এটা খুব পপুলার কথা, মানে গুরুজনদের মুখে শুনে আসা যে পড়াশোনা একটি সাধনা। ঠিক আছে, পড়াশোনা যদি একটি সাধনা হয়, দেন আই গেস সাধনা ইজ ইকুয়াল টু অনেক পড়াশোনা। হ্যাঁ, একদম 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 একদম। তো এখান থেকে তন্ত্র এবং সাধনা কিভাবে কানেক্ট করা যায়? আচ্ছা, অ্যাকচুয়ালি দুটো আলাদা না, দুটো একটাই, দুটো একই ওয়ান, মানে এটা ডুয়েল কনসেপ্ট না, এটা সিঙ্গেল কনসেপ্ট। কারণ প্রথমত আমি বলি যে তন্ত্র সাধনাটা কীরকম, যে কেন আমি একটা বললাম, কারণ আমি যখন সাধনা করছি, আমি প্রথমেই বলেছি যে আমি কি, তাহলে আমি হচ্ছে যোগী, মানে আমি শিব রূপে পুজো করছি। তাহলে তো যে পুজো করছে এবং যে মানে ক্রিয়াটা করছে, সে একটার ভেতরেই করে যাচ্ছে, তাই না? তাছাড়া হচ্ছে আমি যদি এখন এটাও দেখি যে তন্ত্র সাধনাটা কি করে হয়, সেটা হচ্ছে আমাদের গুরু লাগে। ঠিক আছে, তন্ত্র কোনো সময় পড়াশোনা করে হয় না, মানে অফকোর্স পড়তে তো হবে, কিন্তু আমাদের গুরু লাগবে এবং গ্রেস লাগবে, মানে তার প্রচণ্ড গ্রেস লাগবে এবং গুরু লাগবে, কৃপা লাগবে অফকোর্স। কেন অনেক সময় দেখা যাচ্ছে গুরু আছে এক্সিস্টিংয়ে, গুরু সাধনা শেখাচ্ছে এবং গুরু কৃপা নেই, তবে সেই ক্ষেত্রে কিন্তু হ্যাঁ। আর তন্ত্রে এমন একটা জিনিস আছে, সেটাতে হচ্ছে কিছু মন্ত্র উচ্চারণ করলেও কিছু মন্ত্রের ফলাফল গুণ হয়। তো সেটাতে অনেক সময় শিষ্যরা মনে করে যে আই এম কোয়াইট পাওয়ারফুল, আমার অনেকটা শক্তি চলে এসেছে, এখন আমি অনেক কিছু করতে পারবো। কারণ তন্ত্র কিন্তু প্র্যাকটিসের ওপরেই, এই যে এক্ষুনি তুমি বললে যে এটা একটা টিচিং লার্নিং প্রসেসের মতন, একটা প্র্যাকটিস সাধনা, আমরা যেমন পড়াশোনা শিখতে হয়, তন্ত্রও শিখতে হয়, এবং তুমি এটা সবাই জানে হয়তো যে ওটা প্র্যাকটিস করতে হয়। মানে তুমি কতটা, কেন আমি সায়েন্সের সঙ্গে বললাম কম্পেয়ার, এটা খুব ক্লিন হয়ে যাবে এখন। কেন তুমি যত ক্লায়েন্ট পাবে, যত তার প্রবলেম সলভ করবে, তাহলে তুমি বুঝতে পারবে যে ইউ আর সলভিং দ্যাট, মানে তোমার একটা করে ক্রিয়া সাকসেস হচ্ছে এবং ওই পার্টগুলো অ্যাচিভ হচ্ছে। তো আমাদের তো তাই হয় না পড়াশোনাগুলো, তো একটা লেভেল থেকে আরেকটা লেভেলে আমরা যাই। তন্ত্র নট মেরিলি কোনো মিস্টিসিজম বা হোকাস ফোকাস না, এটা একটি সায়েন্টিফিক প্রসেস। এখানে অনেক পড়াশোনা ইনভলভ থাকে, অনেক জ্ঞান অর্জন করতে হয় মানুষকে, এবং রীতিমতো জিনিসটা কি প্র্যাকটিস করতে হয়।
লাইক মানে কোনো স্কিল যদি আপনি ডেভেলপ করতে চান সেটিকে বারংবার প্র্যাকটিস করতে 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 তারপরে কিন্তু পারফেকশনের জায়গায় আসে। তন্ত্র এতক্ষণ কথা বলে শ্রী শান্তনু পালের সাথে আমি যেটুকু বুঝতে পারলাম যে এটিও কিন্তু একটি সায়েন্স, যেটিকে সময় সময় মতন করে আপনাকে সময় বেছে নিয়ে সেটিকে প্র্যাকটিস করতে হবে নিজেকে পারফেক্ট করার জন্য। এবং সেখান থেকে উনি আগে যেরকম বললেন যে এখানে একটা টিবেটের ইজিপ্টের একটা রেফারেন্স আছে এই তন্ত্রের মধ্যে, যদিও তন্ত্র বহু পুরনো ভারত থেকেই এসছে, সেখানে একটা ইজিপ্টের একটা অবদান আছে এবং সাথে আর কোনো জায়গার অবদান আছে কিনা ভারতের এই তন্ত্রের মধ্যে সেটি আমি ওনাকে একবার প্রশ্ন করতে চাই। স্যার, আপনি বললেন যে এটি মেসোপটেমিয়া থেকে এখানে একটা বিশাল বড় তন্ত্রের উপরে একটা পার্ট আছে, একটা মানে এফেক্ট মানে সামহাউ ইনফ্লুয়েন্স করেছে ইন্ডিয়ান তন্ত্রকে। তো সেখান থেকে আর কোনো দেশের কি মানে তন্ত্র আছে যেটি মানে ইন্ডিয়ান যে তন্ত্রের যে বেদিক তন্ত্র আছে সেটিকে ইনফ্লুয়েন্স করে, যদি একটু ব্যাখ্যা করেন। আচ্ছা, আমরা যেটা খুব ভালো করে পাই, আমরা তো ইন্ডিয়ায় আছি এবং আমরা থাকি এখানে বেঙ্গল, মানে এবার আমাদের কিন্তু টিবেট কাছাকাছি এখান থেকে, তাই তো? তিব্বত। হ্যাঁ, আমি যদি দেখি আমাদের বুদ্ধিজম তন্ত্র কিন্তু একটা আছে এবং তন্ত্রের ইনফ্লুয়েন্সটা প্রচণ্ড পরিমাণে বুদ্ধিজমে আছে। এবার গৌতম বুদ্ধের তো দুটো পার্ট ছিল, হিনায়না মাহায়ানা, তারপর আর একটা পার্ট ক্রিয়েট হয়, সেটা বজ্রায়না। হ্যাঁ, বজ্রায়না তন্ত্রটাই হচ্ছে যেটা আমরা মানে তন্ত্র প্র্যাকটিস করি, ঠিক আছে? ওরা ইয়েলো সেক্ট আছে, রেড সেক্ট আছে, ওদের এক একটা মানে কালার বেসিসে ওদের সেক্টগুলোকে ভাগ করা হয়। তো এরকম হয় যে এরকম দ্য স্টোরি গোজ ইন দিস ওয়ে দ্যাট গৌতম বুদ্ধ যখন প্রিচ করছে বুদ্ধিজম, তখন তো আর ওরকম করে ডিভাইড কিছু ছিল না যে নেপাল বা বিহার বা এরকম। তো তখন না টিবেটে উনি পাঠান যে প্রিচ করার জন্য বুদ্ধিজমটা। ওখানে গিয়ে দেখে যে ওখানকার প্রচণ্ড পরিমাণে লোকেরা, টিবেটে স্পেসিফিক্যালি, কেন ওটা একদম একটা সাংঘাতিক জায়গা, যেমন ওখানে প্রচণ্ড স্নোফল হয়, প্রচণ্ড ঠান্ডা, লাইফ প্রচণ্ড স্ট্রাগলসাম, হার্শ লাইফ। তো ওখানে মানুষ খুব হিংস্র, যা পারছে মারছে খাচ্ছে, ওরকম টাইপের একটা নোম্যাডিক। হ্যাঁ, তো এবার ওখানে তখন গিয়ে না পিসটা প্রচার করার চেষ্টা করেছিল। তো পিসটা প্রচার করতে গিয়ে দেখলেন যে ওখানে লোকেরা খুব একটা অ্যাকসেপ্ট করতে পারছে না। তো তখন বুদ্ধাকে বললেন যে এই ব্যাপারটা মানে এরকম ঘটনা একটা ঘটে যাচ্ছে। তখন কি হলো, গৌতম বুদ্ধ বললেন যে একটা কাজ করো, তুমি ওদেরটা কিছুটা রেখে আর কিছুটা আমাদের বুদ্ধিজম রেখে একটা ক্রিয়েট করো জায়গা। তো ওদের মধ্যে যেগুলোকে রাখা হলো সেগুলো অ্যাকচুয়ালি তন্ত্রগুলোকেই রাখা হলো এবং বিভৎসভাবে যে স্যাক্রিফাইসেসগুলো হতো তো সেগুলো বন্ধ করা হলো, ঠিক আছে? এবং এই স্যাক্রিফাইস যখন বন্ধ করা হলো তখন দেখা গেল যে অনেকটা বেটার হলো এবং ওখান থেকে একটা তিবেটান তন্ত্র তৈরি হলো, যেই তন্ত্রটা কিন্তু বেশ আমাদের তন্ত্রের সঙ্গে মেলে, ঠিক আছে? ওদেরও মহাকাল আছে, মানে আমাদের যেমন মহাকাল ভৈরব আছে, ওদের মহাকালী আছে, যেমন আমাদের মহাকালী আছে বা কালী আছে, ওদের তারা আছে, আমাদেরও তারা আছে। আমাদের একটা তারার একটা খুব বড় রেফারেন্স আছে। আমাদের 8 রকম তারা আছে, ওদের 21 টাইপ অফ তারাজ আছে। তো আমাদের যেমন তারাকে ভাগ করা হয়েছে 3টে ভাগে, তো ওদেরও তারাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, ওরকম আছে ওদের অনেক। তো আমাদের একটা কমন ওয়াল পাই এবং ওখানেও তন্ত্রটা ছিল এবং ওখানে প্র্যাকটিসটা অনেকটা পজিটিভ হয়ে যায়, মানে ভালো তন্ত্রটাকে প্রপার লাইনে প্র্যাকটিস করা হয়, প্রপার শক্তি দিয়ে। আর ইজিপ্টে দেখা যায় উইথ প্যাসেজ অফ টাইম ওটা আরও মানে খুব ওয়ার্স্ট হতে থাকে, মানে তন্ত্রটা আরও ক্রুড ফর্মে প্র্যাকটিস হয়। তো আমরা এটা বলতে পারি যেটাতে মানুষ ভয় পায়, মানে থিংস আর গেটিং ডার্ক। হ্যাঁ, ডার্কার পার্টটা হচ্ছে ইজিপ্টে আমরা মেসোপটেমিয়াতে দেখতে পারি পরে, আর ইজিপ্টে আমরা ব্রাইটার পার্ট। তো ওই পার্টটা আমরা পাই এবং আস্তে আস্তে করে অটোমেটিক্যালি দেয়ার ইজ আ ফাইট
মানে ওই জায়গাটাও তৈরি হয়ে যায়। এবং গুরু পদ্মাসম্ভবা উনি কিন্তু আসেন ওই সব সাইড থেকেই, মানে ইরান, ইরাক, আচ্ছা। ওই সব সাইড থেকে উনি আসেন। উনি বুদ্ধিজম উনি শেখেন, মানে উনি বুদ্ধিজম প্র্যাকটিসেসগুলো করেন, এবং ল্যাটার অন উনি টিবেটে গিয়ে উনি মানে মনেশ্রী হোক বা বুদ্ধিস্ট যেসব জিনিসগুলো ওগুলো তৈরি করে। তাহলে এই সূত্র ধরে আরেকটা কথা জিজ্ঞেস করব, খুব মানে বেশি দূর এর ভেতরে যাব না, কিন্তু জাস্ট ছুঁয়ে বেরিয়ে যাব, যে তন্ত্র যেটা মানুষ পারসিভ করে, ঠিক আছে, লাইক আচ্ছা, এক কথায় যেটাকে মানুষ বলে ব্ল্যাক ম্যাজিক, এই জায়গাটা কিন্তু আদৌ জিনিসটা এরকম না। মেবি ইট কুড বি আ পার্ট, বাট ম্যাজিক কি ব্ল্যাক বা হোয়াইট কি কোনো সময় হয় কি? ম্যাজিক ওরকম তো হয় না। ম্যাজিক ইজ জাস্ট ম্যাজিক, আই গেস। যদি ওরকমই হতো, মানে ডার্কার পার্টটা আমি কেন মেনশন করলাম, কারণ মানুষ ওটা ওই শক্তিগুলোকে না অন্যভাবে ইউজ করতো, ঠিক আছে, ইটস এ ইন্টেনশন। যেমন আমি বলি, তখন কি হতো, অন্যের এনিমালসরা, মানে আমি যেটা পড়েছি সেটা, এবং আমি এটা নোটিসও করেছি, সেটা হচ্ছে আগেকার দিনে তো মানুষের সীমিত চিন্তাধারা, সীমিত থাকতো। তো অ্যাকচুয়ালি এরকম করতো যে কারোর বাড়িতে যে জল ছিল, জলটা খুব স্কেয়ারসিটি ছিল, তো জলটা নিয়ে আসতো, কিন্তু একটা ধাঁধা ক্রিয়েট করে রাখতো যে ওখানে জল আছে, মানে যার বাড়ি থেকে জলটা নিয়ে এলেন চুরি করে, সে বুঝলো না, সে দেখলো জল আছে, কিন্তু আলটিমেটলি ওখানে জল নেই, ঠিক আছে, সে নিয়ে এসলো। তো এটা তো খুব ব্ল্যাক আর খুব হোয়াইট ওরকম একটা ব্যাপার নেই। তারপর লোকের এনিমালস, মানে ওই কারোর গরু নিয়ে আসতো, ওটা নিয়ে এমন করতো যে সে ধরতে পারতো না যে গরুটা কোথায় আছে, বা শিপ বা ল্যাম, এরকম এক্সাম্পল এরকম শোনা যায় যে দুগ্ধবতী গরুর দুধ বন্ধ করে দেওয়া। হ্যাঁ, এগুলো কিন্তু এখনো আছে, মানে আমি এটা বলি, আমি প্রসেসটার নাম বলছি না এই মুহূর্তে, এটার জন্য আমাদের একটা আলাদা এপিসোড থাকবে, ঠিক আছে। এই মিস্টিসিজম গুলোকে যদি আপনার জানতে হয়, সেটা এখনই না, কেন আমরা তন্ত্রের মধ্যে ঢুকছি, এবং তন্ত্র গোটা মতে কি একটা বিশাল বড় স্পেয়ার, সেই স্পেয়ারটা আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করছি এখন এই মুহূর্তে, ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে যদি আমরা এখন এইগুলোর মধ্যে ঢুকে যাই, কোথাও গিয়ে আমার মনে হয় দর্শকদের ইন্টারেস্ট গুলো এইগুলো জায়গায় ফেসে যাবে, এবং তারা বৃহত্তর যে পার্টটা আছে তন্ত্র, সেটিকে দেখতে চাইবেন না। কিন্তু এই পার্টটাও থাকবে, এটা একটা বোনাস এপিসোড থাকবে লাস্টের দিকে, আপনারা দেখতে থাকুন, বুঝতে থাকুন তন্ত্র। আমার সাথে আছে শ্রী শান্তনু পাল, ঠিক আছে, এবং কথোপকথনের যে সিলসিলাটা আমরা এখন জারি করে রেখেছি সেটি আগাচ্ছি। এবং আগে আমার নেক্সট প্রশ্ন আপনাকে, সেটি হলো যে সাধনা কয় প্রকার হতে পারে? সাধনা আমি অন্যভাবে এটাকে ইন্ট্রোডিউস করি, সেটা হচ্ছে সাধনা যখন আমরা করি, তখন সাধনা আমরা দু প্রকার, মানে যদি আমরা ভালো করে দেখি, দু প্রকারে ভাগ হয়ে যায়। তো একটা রজগুণে হবে, তমগুণে হবে, শাস্তিক গুণে হবে, আর একটা হবে তন্ত্রের ব্যাখ্যায় যে আমরা গুণটায় আছি, ঠিক আছে। তো এখানে একটু আটকাচ্ছি আপনাকে, সেটা হলো যে রজগুণ, তমগুণ এবং শতগুণ। তো এই তন্ত্র কি এই তিনটি গুণের বাইরে? একদমই না। কারণ আমরা যদি মাকে চিন্তা করি, মানে আমরা যদি দশ মহাবিদ্যা বা ভগবতীকে বা পরাশক্তিকে, যা আমরা বেসিক্যালি পরাশক্তি যাকে বলি, তার তো বেসিক্যালি পরাশক্তি মানে দ্য সুপ্রিম একদম আদি। আমি যদি দেখি, তাহলে আমি দেবী ভাগবতমে যদি যাই, মানে ব্যাক করে যাই, তাহলে দেবী ভাগবতমে পরাশক্তি থেকে সৃষ্টি হয়েছে সবাই, ঠিক আছে, ত্রিদেবের সৃষ্টি হয়েছে, ত্রিশক্তির সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তো এবার মা তো সবার গুণের ওপরে, তাই না? কেন এই গুণ টুনগুলো তো উনি সৃষ্টি করেছে। এটাকে ভাগ করে দেওয়া হয়েছে কেন? কারণ সাধনাটা ভাগ করা হয়েছে কেন? কারণ হচ্ছে সাধনাটা ভাগ করা হয়েছে হচ্ছে কার কিরকম ইন্টেনশন, এবং কোন সাধক কোনটা নিতে পারবে। কেন আমরা এবার যদি আমি ব্যাক করে গীতায় যাই, মানে আমাদের তো আমরা এক একটা যে দেহ ধারণ করি, আমাদের তো প্রালব্ধ নিয়ে আমরা জন্মাই। তো এবার এইবার যখন আমি প্রালব্ধ নিয়ে জন্মাচ্ছি, তখন আমাদের শরীর এক একটা গুণময় হয়ে যাচ্ছে। তো কাউকে দেখা যাচ্ছে তমগুণে করা হয়, কিন্তু তন্ত্রটাকে আমরা যদি জানতে চাই, তাহলে তন্ত্রটাকে আমরা তমগুণে ধরা হয়, ঠিক আছে। তন্ত্রকে আমরা তমগুণেই ধরি। কারণ তমগুণে ধরি, কারণ আছে রজগুণ আর শতগুণের ভেতরে আমরা যেই জিনিসগুলো প্র্যাকটিস করি, ঠিক আছে, আমাকে তাহলে ব্যাক করে আবার যেতে হবে হচ্ছে দক্ষিণাচার আর বামাচারে। তাহলে
মানে ওইভাবে যেতে হবে যদি আমাকে এটাকে আরো ওয়েল ডিফাইন করতে Well হয়। define করতে হ্যাঁ, তো সাধনা যেটা আমরা প্রশ্ন ছিল তোমার, সেটা হচ্ছে একটা হচ্ছে আমরা তন্ত্র হিসাবে করতে পারি, একটা আমরা বিশুদ্ধ মতে করতে পারি, যেটার মধ্যে সত্য, রজ এবং তম তিনটে থেকে যায়। আচ্ছা। এবং তন্ত্রে যদি আমরা যাই তাহলে তন্ত্রে আমরা বেসিক যেটা করব, মানে যেটা নর্মাল লোকে করে সেটা হচ্ছে, বা লোক যেটাতে কমফোর্টেবল থাকে, আমি দেখেছি যে জেনারেলি দেখবে কারোর বাড়িতে কালী পুজো হচ্ছে, বলবে যে আমাদের বৈষ্ণব মতে পুজো হয়, শুনেছো হয়তো। হ্যাঁ, তো বৈষ্ণব মতে পুজো হয়, এবং আমি গিয়ে দেখেছি বৈষ্ণব মতে পুজো হচ্ছে, কিন্তু ওখানে কারণ দিয়েছে মাকে, ঠিক আছে, কারণ দেওয়া হয়েছে, মানে কারণ মানে ড্রিঙ্কস এখানে। তো আমরা খুব ওরকম একটা ওপেন বলা হয় না, কারণ ড্রিঙ্কসটাকে যখন প্রচুর মন্ত্রপুত করে দেওয়া হয় ওটাকে কারণে ট্রান্সফার করা হয়। তো এবার মাদিরা, তো এবার একদম নামটা আমি বলে দিলাম। হ্যাঁ, পঞ্চমকারের মধ্যে যেটা একটা থাকে, এবং এইটা ধরেই না আমাদের তখন বোঝা যায় যে তখন তারা দক্ষিণাচারে পুজো করেছে আসলে, ঠিক আছে। আচ্ছা, দক্ষিণাচারের মধ্যে কি পঞ্চমকরের ব্যবহার হয়? না, এটা হয় না, কিন্তু এখন তো ওই জিনিসগুলো হয় যে ওনারা কি করেছে, ওনারা দক্ষিণাচারটাকে মানে চারের ভেতর এটাকে নিয়ে এসছে, বিকজ এটা মানুষের রিকোয়ারমেন্ট, এটা আমার বলা উচিত, ওই জন্য আমি বলছি এটা, যে এটা মানুষের রিকোয়ারমেন্ট। বেসিক্যালি যদি আমি দক্ষিণাচারে পুজো করতে চাই, আমি তাহলে শুদ্ধ মতে পুজো করব, মানে আমার কিছু লাগবে, মানে আমি একটু ফ্রেশ, মানে আমি যেগুলো খাই, যেগুলো নর্মালি অ্যাকসেপ্টেড খাবার, মানে একটু সাত্ত্বিক রূপে। এক্স্যাক্টলি, ওটা ওই খাবারগুলো আমরা, যেমন একটা নৈবেদ্য দিলাম, ফল দিলাম, এবং আপনি যেরকম বললেন যে এখানে কোনো হয়তো বৈষ্ণব মতে পুজো হয়েছে এবং তারা কারণ দিয়েছে। অ্যাকচুয়ালি আমি যতটুকু শুনেছি, একজন মানে আমার বন্ধু ছিলেন, তারা বৈষ্ণব এবং তার দাদু বৈষ্ণব হয়ে কালী পুজো করতেন, এবং খুব মানে সুন্দর অনুভূতি। তার সাথে যখন আমি কথা বলেছিলাম, তিনি বৈষ্ণব হয়ে তিনি বলতেন যে আমি এখানে কারণের জায়গায় আমি সেখানে হচ্ছে আখের রস বা ডাবের জল এটি দিই, হ্যাঁ, লবঙ্গ দিই, এবং পঞ্চমকারের কিছু কিছু সাবস্টিটিউট আছে, সেগুলোকে আমি সাত্ত্বিক রূপে দিই, আদা এগুলো ইউজ হয়, হ্যাঁ, আদা, হ্যাঁ, কলা পড়া যেরকম মৎস্যের ইয়েতে এই জায়গাগুলো ইউজ হয় ইয়েতে, সেটা আমি শুনেছি এতে। এবং ভদ্রলোক উনি বলতেন যে যখন উনি চণ্ডীপাঠ করতেন, মানে এতটাই ইমেন্স থাকতো চণ্ডীপাঠের পাওয়ার। আমি জানি না, আমি অবশ্য স্যারের কাছ থেকে শুনলাম, আমি নিজে কোনোদিন করি না, আমি এটা অনুভব করিনি, আমি শুনেছি খালি কথাটা ইয়ে করে। ভদ্রলোক বলতেন যে যখন তিনি মানে হয়, মানে আই এম ইউজিং দ্য টার্ম আবেশম, এই জিনিসটা যখন আসে করতে করতে, তখন উনি ফিল করতেন যে উনি মানে অলমোস্ট 5 থেকে 10 সেন্টিমিটার উনি লেভিটেট করছেন গ্রাউন্ডের উপরে। এটা তার মানে কথা মতো নিয়েতে। এবং তার যে আমার যে বন্ধু, তার দাদু এটা বলেছিলেন, এবং বন্ধু বলেছেন যে হ্যাঁ রে, আমি এটা ফিল করেছি এবং দেখেছি যে দাদু লেভিটেট করতে এতটা ক্ষমতা ছিল, চণ্ডীপাঠের এতটা ইয়ে আছে। এটা নিয়ে আপনি কি বলতে চান? অ্যাকচুয়ালি এটা কিন্তু আছে, কারণ তন্ত্রে আমাদের যখন প্র্যাকটিস হয়, মানে যখন আমরা পুজো করি, তখন আমরা 5টা জিনিস খুব ভালো করে ফলো করি। তার মধ্যে থেকে আমি লাস্টেরটাই ফার্স্টে আনছি, যেহেতু তুমি কথাটা বললে। যোগটা কিন্তু তন্ত্রের মধ্যে আছে, তন্ত্র যোগ বলা হয় ইংলিশে, হ্যাঁ, তন্ত্র যোগ। তন্ত্র কিন্তু একটা যোগও। তন্ত্র মানে খালি এক্সটার্নাল, আমি তোমাকে বললাম যে তন্ত্র স্টার্টিংয়ে যখন ডেফিনেশনটা, ওটা ইটার্নাল এবং এক্সটার্নাল, মানে ভেতর এবং বাইরে তাকে ব্যালেন্স করাটা হচ্ছে তন্ত্র, ঠিক আছে, ভেতর এবং বাইরেটাকে ব্যালেন্স করা। যেমন সন্ধে, ঠিক আছে, জপ, তর্পণ, ঠিক, ন্যাস, যোগ এবং আহুতি, মানে নিত্য যদি আমি হোম করি, তো দেখবে যে যারা একটু বাইরে থাকে, মানে সংসারে ছাড়া, বিকজ তন্ত্র প্র্যাকটিসটা একটু আইসোলেটেড জায়গা করায় ভালো, তাদের কিন্তু একটা ধ্বনি থাকে, হ্যাঁ, ধ্বনি থাকে, এবং তারা ওখানে আহুতি দেয়, তারা আহুতিটা দিতে থাকে। তো এগুলো কিন্তু আমাদের তন্ত্রের ভেতরে আছে, এবং যথেষ্ট যোগ করে একটা তান্ত্রিক সে কিন্তু যোগীর থেকেও, মানে যারা আমরা যোগী জানি তাদের থেকে অনেক অনেক বেটার জায়গায় যেতে পারে, মানে চলে যায়। এবং যেটা বলেছো সেটাই এটার একটা এক্সাম্পল। কেন চণ্ডী তো সম্পূর্ণই তন্ত্র,
তাই না? দ্য ওয়ার, মানে ভগবতীর সৃষ্টি, তো সবটাই তো একটা কম্বিনেশন অফ তন্ত্র। আমরা যদি দেখি মহালক্ষ্মী, মহাসরস্বতী, মহাকালী স্টেট, সেই লক্ষ্মী যদি আমরা মনে করি বা সেই সরস্বতী যদি মনে করি দু হাতালা বা বিষ্ণু ঘরণে যদি আমরা চিন্তা করি, তো এবার সেই জায়গার থেকে তো মহালক্ষ্মীটা অন্যরকম, মহাসরস্বতী অন্যরকম, মহাকালী তো একটু অন্যরকমই। তো সেই জায়গাটা একেবারে কারেক্ট, সে নিশ্চয়ই উঠতেই পারে ওই জায়গাটা, কোনো অসুবিধা নেই। তার ফোকাস, তার কনসেন্ট্রেশন, কেন আমাদের চক্রগুলোও তো খুব ইম্পর্টেন্ট না? আমাদের 7টা চক্র যে আছে, ওই চক্র এক একটাকে জয় করে একটা একটা করে আমরা উপর দিকে উঠতে থাকি। এটা যে অ্যাচিভ করতে পারে সেই সবচেয়ে বড় তান্ত্রিক হতে পারে। এবং সেটা আমরা দেখেছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ, বামদেব, এবং বাংলায় যারা ছিলেন আমাদের কমলাকান্ত ভট্টাচার্য, কৃষ্ণানন্দ আগমবাগীশ, রামপ্রসাদ সেন, এরা খুবই ভালো ছিলেন। তো তাদের ভেতরে তো এই সব প্র্যাকটিসগুলো ছিল। এরা ইনফ্যাক্ট তারাখ্যাপার মানে বামাখ্যাপা তারাখ্যাপাকে মানে মৃত সঞ্জীবনী বিদ্যে শিখিয়ে দিয়েছিলেন। মৃত সঞ্জীবনী বিদ্যে কিন্তু শুক্রাচার্য, মানে মহাদেব শুক্রাচার্যকে শিখিয়ে দিয়েছিলেন। তো এটা তো নর্মাল কিছু না। এবং কে আর একটা প্রাণ দিতে পারবে? যে নিজের প্রাণা এবং অপ্রাণা এই দুটোকে কম্বাইন করে একটা জায়গায় নিতে পারবে, তখন সে ওই প্রাণটা দিতে পারবে। এবং এটা সম্ভবই হবে যখন সে যোগ দ্বারা অ্যাচিভ করবে। এবং যোগটা তন্ত্রের মধ্যে খুব ইম্পর্টেন্ট। শ্বাসের কতবার নিচ্ছে, মানে কম্বিনেশনটা কীরকম হবে, ওটা কি আদেও 4, 6, 7 হবে না 8, 12, 16 হবে, মানে এটা এক একটা টাইমের মানে শ্বাস নেওয়া, আটকানো এবং ছাড়ার কথা বললাম। তো এই সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে সাধক কতখানি যে সিদ্ধি মানে করবে, সিদ্ধি হতে যাচ্ছে, সে কিভাবে করবে ওটা। তন্ত্রের আবির্ভাব কোথা থেকে, সেখান থেকে অনেকটা আগিয়ে গিয়ে জানা গেল এটি একটি সায়েন্টিফিক প্রসেস, নাথিং অফ হোকাস পোকাস। যথেষ্ট বিদ্যা লাগে, যথেষ্ট জ্ঞান লাগে, প্র্যাকটিস লাগে। এবং থার্ড অ্যাসপেক্ট যেটি আমরা জানলাম, আমাদের দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আমার সাথে, যে এটির মধ্যে কিন্তু শরীরকে রেগুলেট করার একটা বিশাল বড় ব্যাপার থাকে। যেরকম স্যার বললেন, শ্রী শান্তনু পাল আমাদেরকে বললেন যে এখানে শ্বাস প্রশ্বাসও আপনি যেটা নিচ্ছেন সেটি কতটা কিরকম ভাবে নেবেন, মানে এটাকে আমি একটা কথায় বলছি, প্রাণার মধ্যে কন্ট্রোলটা, যে কতটা একটা ঘন্টার মধ্যে বা একটা মিনিটের মধ্যে কতবার মধ্যে সেকেন্ডসের ভেতরে আমি কতটা শ্বাস নেব, কতটা আটকে রাখবো, কতটা ছাড়বো, সেটার কাউন্ট, এটাও একটা বিশাল বড় ইম্পর্টেন্ট। মানে আস্তে আস্তে আমরা কিন্তু এগোচ্ছি এবং ধাপে ধাপে জেনে নিচ্ছি তন্ত্র কি কি করতে হয়, কিরকম করতে হয়। এবং কোন সাধক সে যেরকম ভাবে তার সিদ্ধি লাভের জায়গা ঠিক করবেন বা মানে সেটিকে স্থির করবেন যে এটি আমার সিদ্ধি লাভ, সেরকম ভাবে কিন্তু তাকে তার প্রাণার উপরে, মানে সোজা কথায় শ্বাস প্রশ্বাসের উপরেও তাকে কন্ট্রোল নিতে হবে। এবং একটু আগে উনি বলেছিলেন, ছোটভাবে বললেন যে চক্র এবং শরীরের মধ্যে অনেকগুলো চক্র থাকে। এটি নিয়ে আমরা বিস্তারভাবে আরেকটি এপিসোড করব। এই এপিসোডের মধ্যে সময় কম, এতটা বলা যাবে না, আপনি শুনতে থাকুন, বুঝতেও পারবেন। যদি আপনারা জেনে থাকেন যে শরীরের মধ্যে অনেকগুলো চক্র থাকে এবং এই চক্রগুলো যতক্ষণ আপনার মানে অ্যাক্টিভেটেড না হচ্ছে, তন্ত্র সাধনা এবং সিদ্ধিলাভ দুটোই খুব মুশকিলের ব্যাপার হয়ে যায়। এক্স্যাক্টলি। এবং এই চক্রগুলোকে খুলতে গেলে আপনাকে প্রথমত নিজের প্রাণ মানে শ্বাস প্রশ্বাসের উপরে কন্ট্রোলটা আনতে হবে। এবং যতদূর সম্ভবত আমি জানি, ইফ আই এম নট রং, মানুষকে কিছু যোগ সাজগও প্র্যাকটিস করতে হয়, লাইক হাতে যোগা অর সামথিং লাইক দ্যাট। এটার ব্যাপারে একটু শ্রী শান্তনু পালের কাছ থেকে শুনবো যে এই অ্যাসপেক্টটা যদি বুঝেন, যে ফিজিক্যাল অ্যাসপেক্টটা, এটা কি করে হয়। এবার যখন কেউ যোগটা করছে, তো যোগটার ভেতরে তো অনেক রকম আছে। তুমি দেখবে যে যারা পুরী সম্প্রদায়, নাগা সম্প্রদায়, পুরী সম্প্রদায়টা বুঝলাম না। পুরী মানে পুরী, তোতাপুরী, আমরা ঠাকুরের আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ডিভিশনস গুলো আছে। আচ্ছা। তো তারা কিন্তু ম্যাক্সিমাম এই যোগটার উপরেই বেস করে চলে। মানে তারা মন্ত্র খালি বলছে না, তারা মন্ত্রের সঙ্গে সঙ্গে যোগগুলোও হচ্ছে। সেটা আমরা এমনিও ন্যাশে তো পাই, ঠিক আছে, যখন আমরা ন্যাশগুলো করি, কারণ আমাদের যে এলিমেন্টসগুলো আছে, আমাদের এই আঙুলগুলোর ভেতরে এলিমেন্টসগুলো বিরাজ করছে, তাই তো। তো এবার ওই এলিমেন্টসগুলো দিয়ে কি হয়, আমরা ইন্ট্রোডিউস করি নিজেকে, এবং আমরা কি করি, আস্তে 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 আমরা যোগটার ভেতরে ঢুকতে থাকি। এবং যখন আমরা এই পুরী এবং নাগাদের এদের দেখি,
তখন আমরা দেখব যে তারা কিন্তু সব যোগের দ্বারা, তারা কুণ্ডলিনী শক্তিটাকে কিন্তু তারা যোগের দ্বারায় কন্ট্রোল করে, ঠিক আছে। এবং আস্তে 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 যারা ইরা পিঙ্গলা আমরা বলি ওটাকে অ্যাক্টিভেট করতে পারে। ইরা পিঙ্গলা, সুষুম্না, সুষুম্না, তিনটে নাড়ি। সুষুম্নাটা অনেকটা পরে হয়, অনেকটা পরে। হ্যাঁ অনেকটা পরে। কারণ হচ্ছে আগে, কারণ এটা ফ্যাক্ট যে রুট চক্রটা যেটা আছে সেটা হচ্ছে অনেক সময় না মানুষের খুব ফাস্ট অ্যাক্টিভেট হয়ে যায়, মূলাধার চক্র। হ্যাঁ মূলাধার যেটা। তো এবার ওটা ফাস্ট অ্যাক্টিভেট হওয়ার পরে ওটা আস্তে আস্তে যখন ওপর দিকে ওঠে তখন আবার ওটা পড়ে যাওয়ার চান্স থাকে। এবং যখন মূলাধার চক্রটা একটু অ্যাক্টিভেট হয় মানুষ তখন কিছু আবার মিস্টিক্যাল পাওয়ারের ইয়েটা মানে অ্যাকোয়ার করে। এবং সেই পাওয়ার একটু ছোট্ট করে যদি বলে দেন কিরকম মিস্টিক্যাল পাওয়ার পেতে পারে মানুষ? মানে সে হয়তো যাচ্ছে যেতে যেতে কোনো একটা বললো যে এই জায়গাটা এরকম একটা কিছু ছিল, ঠিক আছে, বা কেউ ওরকম একটা মারা গেছে, তো এইগুলো না ফট করে অ্যাক্টিভেট হয়। দেখা গেল যে রুট চক্রটা আর যে মারা গেছে তার রুট চক্রের সঙ্গে অ্যাক্টিভেট হয়ে যায়। কেন? পাওয়ার অফ ইনটিউশন। পাওয়ার অফ ইনটিউশন, হ্যাঁ পাওয়ার অফ ইনটিউশন, পাওয়ার অফ রিকগনিশন। কারণ হ্যাঁ আমার সঙ্গে তার একটা কম্বিনেশন হয়ে গেছে, সেটা খুব রুট চক্র আমি যতদূর জানি এটা মানে মেটেরিয়ালিস্টিক প্লেজার এবং ওয়েলথ এগুলোর সাথে রিলেটেড। হ্যাঁ তখন কি হয় রুট চক্রটায় আমরা এটা মনে করি যে মা ছিন্ন মস্তিকার রুট চক্রে বসে আছে, হ্যাঁ ঠিক আছে। তো উনি রাহুর অ্যাক্টিভিটি মানে রাহুর অ্যাক্টিভিটি গুলো করে, মানে রাহু যেমন সব দিয়ে তারপর আবার স্ন্যাচ করে নিতে পারে। তো সেরকম হতে পারে যে কেউ দেখা গেল যে সাধনা একটু উঠলো, উঠে তারপর একটা ওলট পালট হলো, প্রচুর এগুলো মানে পয়সা টয়সা এগুলো জিনিস নিয়ে হলে তারপর সে আবার পড়ে গেল, ঠিক আছে, ফর শর্ট মানে শর্ট টাইমিং। তো এই শর্ট টাইমিং এর এটাও একটা রুট চক্রের সঙ্গে অ্যাটাচ থাকে, ঠিক আছে। তো এবার যতটা ওপর দিকে উঠতে থাকবে স্বাধিষ্ঠান অনাহত এগুলো যত দিকে ওপর দিকে উঠতে থাকবে ততদূর না মানুষের তত অ্যাক্টিভেশনটা হবে। এবং তার ভাবটা এটা না যে যত ওপর দিকে উঠবে তত মানুষ আরো ওপর দিকে উঠবে, না, তত মানুষ নিচু হতে থাকবে, মানে হাম্বল হয়ে যাবে, হাম্বল হয়ে যাবে, এক্স্যাক্টলি। তার ইগো সরে যাবে। হ্যাঁ মানে সিম্পল মানুষ চক্র না বুঝলে আমি বলছি, মানে নাভির ওপরে যখনই উঠবেন না, মানুষ যখন নাভির ওপরে সেন্সেসটা উঠতে থাকে, ঠিক আছে, প্রাণার যে কথাটা বলছিলাম, যখন ওটা উঠছে তখন কিন্তু মানুষ অনেক বেশি শান্ত, তাকে দেখলেও ভালো লাগবে, তার থেকে একটা অরা পজিটিভিটি বেরোবে এবং তার সঙ্গে কথা বললেও তোমার ভালো লাগবে। দেখবে ওটা নেসেসারি না যে তোমাকে একটা অ্যাটায়ার পরে নিতে হবে বা তোমাকে তিলক করতে হবে, মালা পরতে হবে, ইট ইজ নট নেসেসারি। কিছু মানুষ নিজের অ্যাক্টিভেশন করেই আসে, ঠিক আছে। আমি বললাম যেরকম আমাদের জন্মটা প্রালব্ধ হিসাবে হয়, তো তোমার আমি যদি ভালো কর্ম করি আমার ওখানেই এন্ড হবে, তারপর নেক্সট আমার রিবার্থ আবার হয়, তাহলে আমার ওই জায়গাটাকে অ্যাক্টিভেট করেই হয়, তাই তো। তো ওই করতে করতে মানুষ কি হয় তখন তুমি তার সঙ্গে কথা বলতে ভালোবাসবে এবং তার সঙ্গে তোমার কোনো দেনা পাওনার ব্যাপার থাকবে না, এবং সেই মানুষের পাওয়ার থাকলেও তুমি তাকে বুঝতে পারবে না। তো ইট উইল বি ক্লোজড, মানে ওই মানুষটা একেবারে ক্লোজ থাকবে। এবং বলা হয় চক্রগুলোকে ক্লোজ করিয়ে রাখা হয়, মানে এগুলো অনেক নিয়ম আছে, অনেক বিধি আছে যেগুলোতে কোন চক্রটাকে কোন লেভেলে চিন্তা করতে হবে এবং কোন অক্ষরে আছে, হ্যাঁ, লাম বাম এরকম ইয়াম এরকম মন্ত্রগুলো আছে যেগুলোতে আমরা অ্যাক্টিভেট করি, এবং আলাদা আলাদা কালার আছে, এবং ওগুলো আলাদা আলাদা করে এক একটা ইয়ার ওয়াটার ফায়ার যেগুলো আমাদের আছে তত্ত্বগুলো ওগুলো দিয়ে আমাদের ব্লক করা হয়, করে তখন কি হয় যত ওপর দিকে আসবে তুমি তখন তোমার উইল পাওয়ারটাকে কন্ট্রোল করতে পারবে। দেখবে তুমি ভীষণ পরিমাণে ফোকাস থাকবে, উইল হবে, এবং তারা দেখবে তার প্রচণ্ড সাকসেসফুল হয়, কিন্তু ইন্টেলিজেন্ট ডিটারমাইন্ড হয়, তার লক্ষ্যটা আমার মানে আমি যেটা ফিল করি, মানে আমি স্বামীজিকে পড়েছি, আই রেড, তো আমি বুঝেছি যে উনি ওগুলোকে একদম অ্যাকোয়ার করেছিল। কারণ আমরা কোনো জায়গায় কিন্তু দেখি না যে স্বামী বিবেকানন্দ খুব একটা মানে পুজো টুজো করেছে বা এরকম কিছু করেছে, কিন্তু উনি এক প্রকারের কিন্তু তন্ত্রই ছিলেন, কিন্তু কারণ উনি তো ছিলেন, মানে উনি তো একটা পার্টের সময় বেদান্তে উনি বিশ্বাস করতেন, আর বেদান্তটাও আমাদের তন্ত্রের যোগের সঙ্গে যুক্ত। মানে আমি যদি শ্রীচক্র পুজো বলি, আমি যদি এদিকে শ্রীবিদ্যায় চলে যাই, তাহলে শ্রীচক্রটাই হচ্ছে আমাদের একটা শরীর, আসলে পুরোটাই শরীর, এবং ওটাও একটা পার্ট অফ তন্ত্র যেটা তৈরি হয়। তো এবার বোঝানো গেল যে দর্শক বন্ধুদের যে আপনারা যতক্ষণ আমাদেরকে শুনছিলেন এতক্ষণ ধরে শুনে আপনারা বুঝতে পারলেন যে এখানে নিজের
শরীরের ভেতরে অনেক কিছু আছে যেগুলোকে কন্ট্রোল করা খুবই দরকার সিদ্ধি লাভের জন্য। এবং তন্ত্রে মেইন ব্যাখ্যাটা যেটা এখন আমার মাথায় এলো সেটা তনুকে ত্রাণ করা, মানে নিজের শরীরকেই ত্রাণ করা, সেটাই হলো তন্ত্র। তো এখানে শরীরকে যদি আপনি নিজে কন্ট্রোল না করতে পারেন, নিজের মনকে না কন্ট্রোল করতে পারেন, কোনো সিদ্ধি কোনো সাধনা কিছুতে বসে আপনার কোনো লাভ হবে না। বরঞ্চ এটাই হবে যে হয়তো কিছু হয়তো মিস্টিক পাওয়ার আপনি পেলেন, যেগুলো আপনি কিছু সময় হয়তো সেটাকে অনুভব করলেন এবং সেটাই আপনার মধ্যে একটা লোভ বাড়িয়ে দেবে এবং এই লোভটাই হয়ে যায় পতনের কারণ। এবং মানুষ তারপরে আর আগে যাওয়ার চিন্তা করে না, ওইখানটাই আটকে থাকে এবং তার মধ্যে থেকে অবশ্যই যেই জিনিসটা উপরে উঠতে, যেরকম শ্রী শান্তনু পাল বললেন যে এটা একটা মানে একটা ফোর্স যেটা উপরের দিকে, নাভির উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকে এবং এটা খুব যোগ সাযোগের ব্যাপার। এটি একদিন দুদিনের মধ্যে হয় না, এক সপ্তাহ হয় না, এক বছরও হয় না, বহু বছর বহু দিন লাগে। এবং আগে যেটা বারবার করে বলা হচ্ছে, এটা প্র্যাকটিস লাগে। প্র্যাকটিস করতে 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 ইভেন্চুয়ালি আ ম্যান বিকামস পারফেক্ট। তো এইখানে কেউ যদি ভাবে যে হ্যাঁ একটু টুক করে ছোট সিদ্ধি লাভ করে ফেললাম, একটু মিস্টিক পাওয়ার এলো এবং ওখানে থেমে গেলাম, বা আগে যাওয়ার তো আর দরকার নেই, এদিকেই হয়ে যাবে, দেন ইভেন্চুয়ালি একটা সময় যে জিনিসটি উপরের দিকে উঠেছে সেটি নিচের দিকেও নামা শুরু করবে এবং এটি পতনের কারণ হয়ে দাঁড়াবে। তাহলে এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন যে আমাদের কথোপকথন চলছে এবং আমি পরবর্তী প্রশ্নের দিকে আগে যাচ্ছি, যে প্রশ্নটিকে আগে মানে যেতে গিয়েও আমরা অন্যদিকে ঘুরে গেলাম কথোপকথনের মাধ্যম দিয়ে। খুব ইন্টারেস্টিং টপিক, থাকা যায় না, কিছু শুনলে মনে হয় যে এখনই যদি জানা যায় ব্যাপারটাকে এরকম ভাবে, কিন্তু না, আর এরকম না। আবার একটু পিছনের দিকে ফিরে যাচ্ছি এবং জানতে চাইবো শ্রী শান্তনু পালের কাছ থেকে, স্যার আপনি আমাদেরকে বলুন, আপনি বলছিলেন যে তন্ত্রের দুটি ভাগ আছে, লেফট হ্যান্ডেড পাথ এন্ড দ্য রাইট হ্যান্ডেড পাথ, খুব প্রচলিত ভাবে, যেটা মানে ওয়েস্টার্নরা ধরে আসছে এবং আমরা ইন্ডিয়াতে সেটিকে মানে মানে ভারতবর্ষে সেটিকে আমরা বলি হচ্ছে দক্ষিণাচার এবং বামাচার, ঠিক আছে, এবং বিরাচার, হ্যাঁ সাথে আছে বিরাচারও আছে, ওটি আরো বড় কনসেপ্ট, কিন্তু আমরা মুখ্য এই দুটি কনসেপ্টকে নিয়ে এখন স্যারের কাছ থেকে আমরা শুনে নিই, জেনে নিই। লাস্ট আমরা যখন কথা বলছিলাম তখন আমরা শুনছিলাম যে দক্ষিণাচার অনেকটা হচ্ছে সাত্ত্বিক কেন্দ্রিক। হ্যাঁ, আমি তাহলে একটা কথা বলি, মানে দক্ষিণাচার এবং বামাচারকে একটু ডিফাইন করার আগে প্লিজ ডিফাইন করুন। আমরা জানা উচিত যে আমাদের বৈষ্ণবাচার আছে, বৈষ্ণবাচার, শৈবাচার আছে, শাক্তাচার আছে, গণপত্য আছে, মানে যেগুলো আমাদের পঞ্চদেবতা আছে না, পঞ্চদেবতা, এদের ভেতরেই এরাই এসছে আসলে। ঠিক আছে, তার ভেতর থেকে যদি আমি আদি প্রকৃতিকে নেওয়া হয় তো তখনই তার আমরা ভাইটাল দুটো ডিভিশনে চলে যাই আমরা। তো আমি এটাও বললাম যে কৌলোর ব্যাপারটা আমি একটু বললাম তোমাদের, যে কৌলোটা কি হয়। এবার দক্ষিণাচার এবং বামাচার দেখো, যেমন আমি যেটা ফিল করি, মানে আমি এটা বলি, ইট ইজ অল মানে প্র্যাকটিস, ইট ইজ যেরকম দক্ষিণাচারটা কিন্তু পরেই বামাচারে যাওয়া উচিত। কীরকম, ক্লাস 10 পড়ার পরে আমি ন্যাচারালি আমি কোনো মাস্টার ডিগ্রিতে যেতে পারবো না, আমাকে কী করতে হবে, 12 পড়তে হবে, আমাকে গ্র্যাজুয়েশন করতে হবে, মাস্টার্সে যেতে হবে, তারপর ফার্দার রিসার্চ ওয়ার্কে যেতে হবে। তন্ত্র কিন্তু অনেকটা এই তন্ত্র মানে মানুষরা জানা উচিত, বা সবাই জেনারেল পাবলিকদের এটা জানা উচিত যে তন্ত্রটা হচ্ছে স্টেপ ওয়াইজ সাধনা, একটা ওয়ান স্টেপ অফ দি আদার। মায়ের কৃপা হলে সে দেখা যাচ্ছে সে হয়তো একদিনেও সাধনা সিদ্ধি লাভ হতে পারে, ঠিক আছে। আর যেমন তোতাপুরি ঠাকুরকে একটা কাচের টুকরো দিয়ে থার্ড আই কেটে দিল এবং ঠাকুর 3 দিনের ভেতর, যেটা তোতাপুরির হয়নি সেটা ঠাকুরের হয়ে গেল সাধনা, তাই না? ঠিক তন্ত্রটা কিন্তু ওরকম ব্যাপারটাই হয়। দক্ষিণাচারটা যদি আমরা মানে যদি দেখি, তাহলে দক্ষিণাচারটা প্রচণ্ড সিম্পল ওয়ে অফ ডুইং পুজো, এবং সেটার মধ্যে সবই তান্ত্রিক ক্রিয়াগুলো থাকে, ঠিক আছে। কোনগুলো থাকে না সেটা বামাচারে থাকে, সেটা হচ্ছে পঞ্চমকারটাকে থাকে না। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। দক্ষিণাচারের মধ্যে পঞ্চমকারটা থাকে না, ওটাকে প্র্যাকটিস করে না, কারণ
ওরা হয়তো পঞ্চমকারটাকে অন্যভাবে প্র্যাকটিস করে। আপনি যেরকম বলছিলাম বৈষ্ণবের না, যারা বৈষ্ণব মানে তো জিনিসগুলো ওরকম- পাল্টে যায়। হ্যাঁ, পাল্টে যায়। তো ওরা মনে করে যে না, কেন আমরা অনেক সময় তন্ত্রে মানে দক্ষিণাচারটা চার এরা মনে করে যে আমরা মহাদেবকে মাছ মাংস দিয়ে পুজো করতে পারবো না, যেটা বামাচাররা মনে করে যে আমরা করতে পারবো, কোনো অসুবিধা নেই, আমরা মাকেও পুজো করতে পারবো, দশমহাবিদ্যাকে। কেন সাধনা তো রেস্ট্রিক্টেড হতে পারে না, মানে এটা হতে পারে না যে একই জায়গায় সবাই বসে আছে, আমি একে একে বিভিন্ন বিভিন্ন ভাবে দেখছি তাকে, ঠিক আছে? তো সেটা তো হতে পারে না। তো এবার দক্ষিণাচারটা আমরা যদি দেখি তাহলে হচ্ছে ভগবতীর রাইট হ্যান্ড, ঠিক আছে? এবং রাইট হ্যান্ড দিয়ে আমরা কি করি, আমরা সব মানে ভালো জিনিসগুলো করি। কোনো বাচ্চা যদি লেফটিজ হয়, মা বলে এই ডান হাত দিয়ে লেখ, ডান হাত দিয়ে প্রণাম কর, ঠিক আছে, ডান হাত দিয়ে জিনিসটা ধর। তার মানে যেটা অ্যাকসেপ্টেড, দক্ষিণাচারটা যেটা অ্যাকসেপ্টেড, মানে ওয়াইডলি অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল, মানে জনগণ যেটাকে মানে থ্রু আউট দি কান্ট্রি, মানে আমাদের দেশে যদি আমরা সাউথেও যাই বা আমরা নর্থে যাই, ওয়েস্টে যাই, তো সব জায়গায় আমরা দেখব দক্ষিণাচারটাই কিন্তু প্রচলন আছে, ঠিক আছে? এবং ওটা ওটা মানে অপব্যয় হয় না, জিনিসগুলো অপভ্রান্তও হয় না, বা ওটা নিয়ে ডিসকাশনও হয় না। মানুষের ডিসকাশন কিউরিওসিটি থাকে হচ্ছে বামাচারটাকে নিয়ে, কন্ট্রোভার্সিয়াল, ভীষণ কন্ট্রোভার্সিয়াল। কিন্তু এটা জানে না যে দক্ষিণাচারটা প্র্যাকটিস করার পরেই বামাচারটা হলে ভীষণ ক্লিনজিং পার্টটা ভালো হয়, ঠিক আছে? তখন একটা লেভেলের পরে, যেমন আমি বললাম না, চক্রগুলো ওপর দিকে ওঠে, চক্রগুলো ওপর দিকে ওঠে, এবং ওঠার তো ধাপ তো নিচ পোর্শন থেকে শুরু হয়, ঠিক আছে? যেমন তন্ত্রে আমি বলছি, চক্র যখন জাগানো হয় তখন কিন্তু আমরা মানে এরিয়াগুলো স্পর্শ করেই করি। দক্ষিণাচার ব্যাপারটা করবে হয়তো এই লেভেল থেকে, হাতটা একটু দূরে রেখে করবে, ঠিক আছে? তো এক্স্যাক্টলি দে ডোন্ট টাচ দ্য এরিয়াস। বামাচার কিন্তু উই টাচ দ্য এরিয়াস অ্যান্ড উই মেক ফিল দ্যাট এটা তোমার হচ্ছে জায়গাগুলো, যে এখানে এখানে আছে। আচ্ছা, একটা বড় ডিফারেন্স জানা গেল যে বামাচারের মধ্যে সার্টেন মানে পজিশনস আছে বডির মধ্যে যেগুলোকে টাচ করতে হয়, এবং দক্ষিণাচারের মধ্যে তারা টাচ করে না, কিন্তু একটা ডিস্টেন্স রেখে নিয়ে সেখানে থেকে কিছু মন্ত্র বা কিছু বীজ থাকে সেগুলোকে তারা বলেন বিয়েতে করে। এবার কি হয়েছে, যখন এখন যে হয়েছে, এখন অনেক সময় মানুষ বামাচার আর দক্ষিণাচারটাকে কম্বাইন্ড হয়ে যায়। আচ্ছা, তারা দেখা যাচ্ছে তারা টাচ করছে কিন্তু তারা পঞ্চমকারে পুজো করছে না, আচ্ছা, ঠিক আছে? আমরা একদম রিয়েল মানে সেন্সে আমরা বামাচারটাকে অ্যাকসেপ্ট করা, মানে যেমন পঞ্চমকারে যেটা মৎস্য, মাংস, মৈথুন, মুদ্রা এবং মদিরা, এই পাঁচটা জিনিস যে আমাদের আছে, এই পাঁচটা জিনিসের মধ্যে আমাদের এটা থাকে। পাঁচটা জিনিস মানে এই না যে আমরা এই পাঁচটা জিনিস নিয়েই আমরা খালি পুজো করছি, এটা না, এটা একটা পার্ট, একটা উপসর্গ। হ্যাঁ, একটা পার্ট নিয়ে চলি। তো ওই পার্টটাকেও রাখা হয় পুজোর মধ্যে। তার মানে আমি যদি দক্ষিণাচারে পুজো করি, মানে নর্মাল আমি নৈবেদ্য দিয়ে পুজো শুরু করলাম, সব করলাম, করার পরে আমি কিন্তু বামাচারটাকে অ্যাকসেপ্ট মানে দেওয়া হলো, ঠিক আছে? কারণ ভগবতীকে আমরা এটা বলা হয় যে আমার একটা পার্ট, একটা লেভেল ডান, এবার আমার সেকেন্ড লেভেলে। যেমন কিছু পুজো আছে, শ্মশান কালীর পুজো আমি বলছি, সেখানে ফল মূল নৈবেদ্যের ওরকম দরকার হয় না, ঠিক আছে? ওখানে পঞ্চমকারেই পুজো করে পুজো কিন্তু এন্ড করা যায়, ঠিক আছে? তো সেই জায়গাগুলো একদম ট্রুলি বামাচার ইউজ হয়, ঠিক আছে? তো এবার কিছু কিছু জায়গায় যেমন তারাপীঠে আমরা যদি দেখি মাকে বামাচারী ইয়েতে পুজো করা হচ্ছে, কামাখ্যায় গিয়ে দেখি আমরা মাকে বামাচারী ওয়েতে পুজো করা হচ্ছে, আবার দক্ষিণাচার ওয়েতেও পুজো করা হচ্ছে, গুজ্জেশ্বরীতে মাকে বামাচার ওয়েতে পুজো করা হচ্ছে। তো কালীঘাটে যদি যাই, কালীঘাটে গিয়ে আবার দুটো ওয়েতেই পুজো করা হচ্ছে, বামাচারীতেও করা হচ্ছে, দক্ষিণাচারেও করা হচ্ছে। তো এই আচারগুলো আমি প্রথমেই বললাম যে মানুষের শরীর হিসাবে অ্যাকসেপ্টেন্স করা, এবং গুরুকে কিন্তু এটা বুঝতে হবে যে তাকে দীক্ষা দেওয়ার সময় যে সে কোন আচারে পড়তে পারে, এবং গুরু কোন আচার থেকে হয়েছে সেটাও খুব ইম্পর্টেন্ট। কেন সবার শরীর সব কিছু অ্যাকসেপ্ট করতে পারে না, এবং রাদার স্যুট করে না, আমার একটা কথাই বলা উচিত। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস বোঝা গেল যে
গুরু নির্ধারণ করে যে আপনি কোন সাধনা করতে পারবেন, এবং গুরু যখন আপনাকে দক্ষিণাচার বা বামাচার কোনো পদ্ধতির মধ্যে দিয়ে যদি আপনাকে সেখানে আগে নিয়ে যায়, সেটি গুরুই নির্ধারণ করবে যে আপনি বামাচারে বা দক্ষিণাচার দিয়ে কিভাবে আপনি এগোবেন আপনার সাধনায়। কেন এটা হয়েছিল, কারণ হচ্ছে এটাও যে কিছু মহাবিদ্যারা আছে যারা দক্ষিণাচার থেকে ক্রিয়া করলে বা তাদের সাধনা করলেন, সিম্পল ল্যাঙ্গুয়েজ, তারা বামাচারিতে করলে ওটা বেশি ফাস্ট পুজো হবে। যেমন আমি তোমায় বলি, উচ্ছিষ্ট চণ্ডালিনী, ঠিক আছে, উচ্ছিষ্ট চণ্ডালিনীর যদি পুজো করা হয় তাহলে আমি অটোমেটিক্যালি কি হবে, আমাকে বামাচারি করতে হবে, কেন আমি আমার এঠোটা দিতে হবে, উচ্ছিষ্ট গণপতি উচ্ছিষ্ট দিতে হবে আমার, ঠিক আছে। তো এবার ওই জায়গাগুলোর থেকে বামাচারি অ্যাকসেপ্টেড। তো যেমন কিছু মহাবিদ্যারা আছে যাদেরকে বামাচারি পুজো করলে বা বামাচারি সাধন ক্রিয়া করলে ওটা ফাস্ট হবে, ওটা ফাস্ট সিদ্ধি হয়ে যায়, মানে সিদ্ধিটা লাভ তাড়াতাড়ি হয়। দক্ষিণাচারেও করা যেতে পারে, কিন্তু সেখানে বোধহয় একটু সময় বেশি লাগে, হ্যাঁ, কারণ কিছু কিছু সেই যে বইগুলো আছে, যে লেখা বইগুলো আছে, যেটা আমি আমি বলছিলাম যে একজন বিদেশ রাইটার আমি বই পেয়েছি, যেটার মধ্যে উনি যেভাবে পুজোটা বলছেন, মানে বীরাচারিতে তো ও বা বামাচারিতে, ওটার মধ্যে কোনো নৈবেদ্য বা ওরকম কিছু দেওয়া নেই। তো পুজোটা খুব কেন তন্ত্রের আমরা জানা উচিত যে কেন আমরা বামাচারিটা আমরা অ্যাকসেপ্ট করে ফেলেছিলাম, কারণ হচ্ছে যেই জায়গাগুলো এই তন্ত্র প্র্যাকটিস করা হতো ওখানে কোথায় পাবে এত নৈবেদ্য, এত ফ্রেশ ফ্রুটস, এত ভালো পায়েস রান্না করে লুচি, এগুলো তো পাবে না, পুষ্পান্ন মিষ্টান্ন এগুলো পাবে না তারা। তো তাদের জন্য যেগুলো পায় সেগুলোই ভোগ দেওয়া হয়। তা এটা নেসেসারি না যে আমাকে আমি যেটা পাচ্ছি আমি সেটাই দিচ্ছি, মানে আমি যেটা খাচ্ছি সেটাই আমি দেব। মানে জায়গাটা কিছুটা এরকম দাঁড়াচ্ছে যে হোয়াট ইজ দ্য ইন দ্য মাই ডিসপোজাল, মাই অ্যাভেলেবিলিটি, আর যেটা আমি দৈনন্দিন জীবনে যেটাকে আমি মানে সংগ্রহ করছি বা যেটা আমি খাচ্ছি সেটাই আমি ভগবানকে উৎসর্গ করছি। এক্স্যাক্টলি এটাই মানে বামাচারের ইয়েটাতে মানে নীতি সিদ্ধান্ত এখানটাই দাঁড়ায়। কেন বুদ্ধিজম আমরা যদি অন্য রিলিজিয়নগুলোতে দেখি না, আমার তো একটা সময় আমার ছোট থেকে মনে হতো ওরা যা খাচ্ছে তাই প্রেয়ার করে নিচ্ছে, মানে আমি যখন দেখতাম যে ওরা প্রেয়ার করে খায়, বা যারা অন্য যারা আছে রিলিজিয়নে তারাও দেখছি প্রেয়ার যা খাচ্ছে সেটাই তো অফার করছে। তো আমাদেরও দেখলাম যে এটা আছে, এটা আমাদের আছে। এই ব্যাপারে একটা ছোট্ট কথা বলি, যেরকম কলকাতায় মানে জানা খুব পপুলার, যেরকম একটি কালী মন্দির আছে এটি চায়না টাউনের মধ্যে, সেখানে মাকে নুডলসের ভোগ দেওয়া হয়, ঠিক আছে, যেটা দুনিয়া বোধহয় কোনো জায়গায় এরকম ভাবে দেখা নেই যেখানে মা কালীকে হয়তো নুডলসের ভোগ দেওয়া হয়। কিন্তু যেহেতু ওটি একটি মানে চাইনিজ ইমিগ্রেন্টসদের বসত করা একটি মানে জায়গা, একটি কলোনি বলুন, ঠিক আছে, একটি চায়না টাউন, তো সেখানে যেরকম তাদের প্রধান খাদ্য নুডলস, তারা মাকে ভোগ হিসাবে নুডলসটাই দিচ্ছে ওখানে, অফার করে ওখানটায়। এটা খুব প্রচলিত, মানসিকও করে ওরা, মানে কোনো কিছু হলে কেউ যদি অসুস্থ হয় তখন অসুস্থ করে যে মা আমি তোমায় মোমো দেবো, বা আমি তোমাকে এই ক্রিস্পি চিকেন চাউমিন দেবো, এরকম করে তারা মানসিক করে, এবং মা সেটা শোনেও, এবং আমি নিজে গিয়ে দেখেছিও যে ওগুলো মানে মাকে দিয়ে দিয়েছে, মানে এরকম প্যাকেট করে দেওয়া আছে, ঠাকুর মশাই যখন আসবে তখন ওটা অফার পুজো করবে। তো আমার পুজোটা দেখার খুব ইচ্ছে ছিল, কেন ওগুলো তো চিকেন মাটন সবই দেওয়া হয়, কেন মানে বামাচারিতে আবার চিকেনগুলো দেওয়া হয় না? কিন্তু আমার তো মনে হয় যে চিকেনটাও দেওয়া উচিত, কারণ আমি যদি এটা কি শাস্ত্রে বলা আছে যে চিকেন, অনেকেই দেখেছি তারা মানে যারা তন্ত্র উপাসকে বা তন্ত্রের লাইনে আছে তারা মুরগির মাংস বা চিকেন যেটাকে বলি আমরা খুব ইয়েতে, বা চিকেনের বানানো কোনো আইটেম, এগুলোকে তারা অ্যাভয়েড করে, এটি কারণ কি? আমি কোথাও পাইনি এখনো পর্যন্ত, এবং আমি অনেকটা বই পড়েছি, আমি এটা কোথাও পাইনি। রাদার আমার মনে হয় যে সবকিছুই অফার করা হয় তন্ত্রে, ঠিক আছে। যেমন রাজবংশী সমাজ যারা আছে তারা কিন্তু কিছুটা কিন্তু বামাচার, ঠিক আছে। কেন কুচবিহারের রাজায় বা আমি রাজবংশীদের পুজোতে গিয়ে দেখি পায়রা বলি হয়,
ওরা হ্যাঁ। পায়রাটাকে বলি দেয় হ্যাঁ, হ্যাঁ। এবং পরে ওই পায়রাটাকে ক্লিন করে মাংস ওটা অফার মানে ওটা ভক্তরা প্রসাদ পায় এবং তাহলে পায়রাও তো একটা ওই পাখি টাইপেরই হয়, তো মুরগিও সেটাই হয়। ব্যাপারটা সেটা না, এটা কোনো শাস্ত্রে এখনো পর্যন্ত আমি পাইনি, যেটা পাইনি সেটা আমি বলতে চাই না, আমি জানি না কোথাও আছে কিনা, কিন্তু আমার মনে হয় এটা মানুষের চয়েস। মানে আমি বামাচারিতে এখন কি হয়েছে ব্যাপারটা যে আমি মানে চয়েস বা প্রেফারেন্স হিসাবে যে আমি এটা দিতে দেব, আমি বলে দিলাম যে এটা এটা আমি এটা খাই বা আমার ভাল লাগে, তো সেটাই আমি সেটাই। উৎসর্গ করব। হ্যাঁ, সেটাই। জিনিসটা কোনো এরকম আমরা জায়গায় চায়না টাউন নিয়ে গল্প করলাম। হ্যাঁ, চায়না টাউনে যে তাহলে ওরা চিকেন কেন চাইনিজরা তো মাটন আমি খেতে দেখিনি ওরা, বিকজ দে আর নট দ্যাট ফুডি উইথ মানে শিপ বা ল্যাম্ব বা গোট হোয়াট এভার, কিন্তু তারা তো চিকেনটাকে খুব প্রেফার করে, তা মা তো ওখানে চিকেনও খাচ্ছে, তাই না? তো এবার এই জায়গাগুলোকে আমাদের ক্ল্যারিটি দরকার এবং মানুষদের কাছে এটা কিন্তু একটা ভুল মেসেজ যায়। ঠিক আছে, আমি যদি বামাচারী হয় আমি কমপ্লিটলি বামাচারী হব, আমি যদি দক্ষিণাচার হয় আমি কমপ্লিটলি দক্ষিণাচার হব, কিন্তু এখন উইথ প্যাসেজ অফ টাইম থিংস ওটা লাড্ডু হয়ে গেছে, একটা সব মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে। এইখান থেকে আরেকটা কথা আমি দর্শকদেরকে বলতে চাচ্ছি, যেরকম আমরা শুনছি যে দুটি ভাগ, দক্ষিণাচার এবং বামাচার, এবং দুটি মত কোনো না কোনো জায়গায় কিছুটা হলেও ভিন্ন, আলটিমেট গোল একই, আমাকে ভগবানের সান্নিধ্য পাওয়া, ভগবানের কৃপা পাওয়া, দুটোরই মত একই একই ইয়েতে, কিন্তু কেউ কিছু জিনিস নিয়ে পুজো করছে, কেউ কিছু জিনিস বর্জন করছে। এখন স্যার যেরকম বললেন, স্যারের কাছ থেকে আমি শুনলাম, শ্রী শান্তনু বালের কাছ থেকে শুনলাম যে মানুষ এখন দুটো জিনিসের থেকেই নিচ্ছে এবং সেটিকে কম্বাইন করে নিজের একটি মত বানিয়ে নিচ্ছে, এবং যেরকম নৈবেদ্য নিচ্ছি আমি দক্ষিণাচার থেকে, হ্যাঁ নৈবেদ্য নিয়ে একটা সাত্ত্বিক পুজো করলাম এবং তারপরে গিয়ে আমি বামাচারকে সেখানে ইনক্লুড করলাম। আর আমার মনে হচ্ছে কথায় সেই জায়গাটাও কিছুটা জাস্টিফাইড। কেন আপনি মোটামুটি সারা জীবন ক্লাস 10-এ পড়ে থাকতে পারেন না বা ক্লাস 9-এ পড়ে থাকতে পারেন না, ক্লাস 9 পেরোলে ক্লাস 10 এবং ক্লাস 10-এর পরে আপনার ক্লাস 11-12 এবং ক্লাস 11-12 হয়ে যাওয়ার পরে আপনার কলেজ, তারপরে মাস্টার ডিগ্রি, এরকম কারণ সাধনাটায় বাড়তে হবে। সাধনাটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটা হচ্ছে কোনো সাধক যখন সে সিদ্ধিলাভ হয়ে যাবে বা ইন দ্য প্রসেস অফ সিদ্ধিলাভ, সে যা খাবেন, মানে এরকম এরকম হয় না যে আমি বৈকুণ্ঠ যাওয়ার জন্য আমি সাধনা করছি বা আমি রিয়েলাইজেশন পাওয়ার জন্য সাধনা করছি। তন্ত্রে আমরা একটা জিনিস খুব ফার্মলি বিলিভ করি এবং যেটা প্রচণ্ড প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে আমি ইউনিয়ন উইথ দি অ্যাবসলিউট ভগবতী, মানে আমি এই যেই মহাবিদ্যার আমি সাধন করেছি বা যাদের করেছি তার সঙ্গে ইউনিয়ন হয় হচ্ছে একটা তান্ত্রিকের কিন্তু লক্ষ্য। তাহলে সেটাই যদি হয়ে থাকে তাহলে তার খাওয়ার দাওয়ার যেটাই খাবেন সে দেখা যাচ্ছে যে একটা তান্ত্রিক কিন্তু সবই খায় মোটামুটি, সে সবই খান ওনারা। তো এবার সেই জায়গা, হ্যাঁ সর্বভূত, তো এবার ওই জায়গার থেকে সবটাই আমার অফার করে খাওয়া উচিত। সেখানে দক্ষিণাচারটা একটা লেভেলে গিয়ে তারপর যখন সেই রিয়েলাইজেশনটা হয় যে আমি তো নিজে খাচ্ছি মাছ, আমি মাংসও খাচ্ছি, আমি সবই করছি, কিন্তু আমি এটা অফার করে নিচ্ছি না কেন, মানে বিফোর মৈথুন অলসো আই শুড অফার দ্যাট আমি ভগবতী, আমি মৈথুনে এখন লিপ্ত হতে চলেছি, বা মৈথুনের দুটো মিনিং আছে, আমি পরে ওটা বলবো। কিন্তু আমরা যেটা ফিজিক্যাল মৈথুনের কথাও বলছি, সেটা ভগবতীকে অফার করলেই তো এটা করা হয়। তাহলে ওটাই তো গীতায়, আই এম কামিং ব্যাক টু গীতা, ভগবান বলছে সব করো, কিন্তু সবের ভেতরে আমাকে ইনক্লুড করো, হ্যাঁ আমাকে রেখে দিয়ে করো, তাহলে ওটাই তোমার সাধনা হবে, তোমাকে আলাদা করে কোনো কিছু সাধন করার দরকার হবে না, তাই না? হ্যাঁ, যেরকম আগে বৈষ্ণবাচারের এপিসোডের মধ্যে আমাদের কথা হয়েছিল হরিদাসজি মহারাজের সাথে, এবং তিনি বলেছিলেন যে আপনি শরীরের ভেতরে যা দেবেন, মানে যা খাবেন, সেটি আপনার শরীরের মধ্যে কিছু কিছু গুণ ডেভেলপ করবে, এবং এখানে তন্ত্রের জায়গাতে আমি সেটাকে কানেক্ট করে বলতে পারি সেই গুণটি হচ্ছে আসল, যেটি আপনি কোন সাধনা করবেন সেটি নির্ধারণ করবে। অ্যাকচুয়ালি আমরা যেটা খাই, হ্যাঁ, সেটা তো আমরা ওনাকে নিবেদন করে খাই, আর প্রসাদের তো কোনো স্ট্যান্ডার্ড হতে পারে না যে আমি মানে এরকম হয়েছে শ্রাবণ মাসটা আমি নিরামিষ খাই, তো শ্রাবণ মাসে আমি তারাপীঠ গেছি, তো তারাপীঠে ওখানে মায়ের ভোগ দিয়েছে, ঠিক আছে, তো ভোগ দেওয়ার সময় আমি সবই খেয়েছি, ভোগে যাচ্ছিল, তো প্রসাদ, ঠিক আছে,
তো ওটা আমার যদি তমগুণ ক্রিয়েট করে, কেন করবে ক্রিয়েট? কারণ আমি তো ওনাকে অফার করেই খাচ্ছি Offer সেটা, করে খাচ্ছি। তাই ওটা ওটা ক্লিনস হয়ে যাবে, ক্লিনস হয়ে যায়। যে কোনো কিছুর ওটা ক্লিনজিং হতে থাকবে, তো ওই জায়গাটাই তৈরি হয় তখন। তো হ্যাঁ, এতক্ষণ শুনে নিলাম, এই ব্যাখ্যাটা শুনে নিলাম। এবার একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারোর যদি মনে হয় যে এটা ভক্তি চ্যানেলের মধ্যে এটা কিরকম ধরনের ডিসকাশন হচ্ছে, এখানে মাছ মাংস এগুলো নিয়ে কেন কথা হচ্ছে আমি আপনাদেরকে একটাই কথা বলবো, ভক্তির অনেক রকম অ্যাসপেক্ট আছে। আপনার যদি এই অ্যাসপেক্টটা নিয়ে অসুবিধা থাকে, আপনি আপনার যেটা ভালো মনে হয় আপনি সেই মতো পুজো করুন, সেটা নিয়ে কারোর কোনো দুবিধা নেই, কারোর কোনো অসুবিধা নেই। পুজো, খানপান, নিজের রহনশৈলী, এবং আপনার ধর্ম, আপনি যা ধারণ করবেন সেটি আপনার ব্যক্তিগত চয়েস। এটার মধ্যে কোনো কারোর কোনো জোর নেই, কারোর কোনো সে নিয়ে কোনো দ্বিমত নেই, কোনো মতামত নেই। আপনার যদি কোনো মতে মনে হচ্ছে যে এটা কিরকম একটা ডিসকাশন যাচ্ছে, আপনি শুনতে থাকুন, দেখবেন পরবর্তীকালে আপনার জিনিসটি ভালো লাগবে এবং অনেক কিছু জিনিস আপনি উন্মোচন করতে পারবে, এবং আপনার যে জীবনের প্রতি যে আউটলুকটি আছে সেই আউটলুকটি বাড়বে এবং খুলবে, দার্শনিক একটা নতুন কিছু পাবেন। এবার খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যেটা শ্রী শান্তনু পালকে আমি এখন করতে চাই, সেটা হচ্ছে গুরু দীক্ষা ছাড়া কেউ যদি বামাচার প্র্যাকটিস করা বা করা শুরু করে বা করতে চায়, তার কি পরিণতি হতে পারে? অ্যাকচুয়ালি বামাচারটা সম্পূর্ণভাবেই গুরুকে সামনে রেখে এবং গুরুর গাইডেন্সই করতে মানে করা উচিত। এরকমও হওয়া উচিত না যে গুরু অনলাইনে আমি করছি, কেন এখন এগুলো অনেকটা হয়ে গেছে, তো এগুলো হয় না। তো গুরু ওখানে প্রেজেন্ট থাকবে এবং গুরু ধরিয়ে ধরিয়ে সব সাধনগুলো শেখাতে হবে গুরুকে, ঠিক আছে? তো গুরু কোনো সময় সাধক মানে যাদের শেখায় তাদের অনেক সময় মনে হতে পারে যে গুরু এত টাইম নিচ্ছে কেন, ঠিক আছে, কোয়েশ্চেন মার্ক এসে যায়। হ্যাঁ, question কেন mark। আমাদের কিন্তু ফাস্ট সব, এখন তো গুগলের যুগ, তো আমরা ফাস্ট সব চাই যে ফাস্ট সাধনা সিদ্ধি হয়ে যায়। তো গুরুকেও এটা দেখা উচিত যে যে পাত্রটা আমি শেখাচ্ছি, যে পাত্রটা, ও পাত্রটা কতটা ঠিক, ঠিক আছে, দেখা গেল নিতে পারবে। এক্স্যাক্টলি, এবং পাত্রটা কতটা দেখা নিতে গেল পারবে। কিছুটা মানে হ্যাঁ। পুড়েছে, পাত্রটা অসুবিধা নেই, কিন্তু পরে একটা সময় দেখা গেল ভেতরটা কাঁচা, তো কাঁচার ব্যাপারটাও গুরুকে ভেতরে দেখা উচিত। দেখা উচিত। কোনো কোনো ক্ষেত্রে গুরু চান্স দিতে থাকে, মানে যেরকম আমরা দিই না যে এই এই সামসটা গন্ডগোল হয়েছে, আমি মার্ক করে দিলাম, এই আনসারটা ভুল হয়েছে, ওটা ঠিক আছে, তুমি আবার আরেকবার করো। তো এটা না অনেক সময় এটা টেক ইট ফর গ্রান্টেড হয়ে যায়। তো সেই জায়গাটাকে গুরু বিনা এই মানে বামাচার সাধন এবং দক্ষিণাচারটাও করা উচিত না, টোটালি না। আর তন্ত্রটা তো গুরুহীন করাই উচিত না কোনো সময়, কেন তন্ত্রের দীক্ষা এবং অভিষেক দীক্ষা গোজ সাইড বাই সাইড। আচ্ছা, তো সেখানে যদি কেউ ধরেন মানে বই পড়ে দেখে জেনে কিছুভাবে হয়তো দক্ষিণাচারী প্র্যাকটিস করে যাচ্ছে, হ্যাঁ, তার উপরে কি প্রভাব পড়তে পারে? খারাপ দেখো ভালো? একটা জিনিস আমি বললাম, তুমি এমনি মন্ত্র পাঠ করতে পারো, সাপোজ তুমি মানে তুমি কোনো এক মহাবিদ্যার নাম তুমি নিতে পারো, নামটা নিতে পারো, কিন্তু তুমি তাই বলে ওই অনেক সময় হয় না এখন তো ইউটিউব, ফেসবুক, হ্যাঁ। সোশ্যাল মিডিয়াগুলো দেখে লোকে মন্ত্র পাঠ করা শুরু করে। ইনফ্যাক্ট আমার কাছেও এসে অনেকে বলে যে আমি না এই এই মন্ত্রগুলো করি রোজ সকালবেলা, এবং দেখা যাচ্ছে তার গুরু আছেন, মানে শরীরে নেই হয়তো তার ইয়েতে আছে। তো আমি বললাম যে গুরু বিনা তো এটা হয় না, তাহলে গুরু পরম্পরায় কাউকে জিজ্ঞেস করতে হবে যে এই মন্ত্রটা পাঠ করা যাবে কিনা, কারণ এটা একটা না মানে এটা ব্যাকফায়ার হওয়ার চান্স থাকে 100%। মানে আমি যদি উল্টো পাল্টা বীজ মনে করি, কেন মহাবিদ্যারা তো নর্মাল ফর্মে নেই না, এই যে দশ অবতার, এর একটা বড় কানেকশন আছে, সেটা আমি পরে বলে দেবো, দশ অবতার এবং দশ মহাবিদ্যার। তো এই দশ অবতারও যারা এসেছিল তারা তো নর্মাল ফর্মে কেউ আসেনি, একটা তো মানে লড়াকু মুডে এসেছিলেন। তো মহাবিদ্যারাও জানবে আমাকে ডাকা হচ্ছে কেন, ওয়াই। এবং কালী থেকে কমলা পর্যন্ত এমন কোনো না যে আমি ছিন্নমস্তিকাকে সাধন করতে পারবো না, বা আমি ধূমাবতী করতে পারবো না, বা রাজমাতঙ্গিনী বা তারা কালী এগুলো করতে, কালী থেকে একদম কমলা পর্যন্ত আমি উইদাউট মানে গুরুর পারমিশন, উইদাউট প্রপার গাইডেন্স আমি কোনোভাবেই, এবং গুরু সিদ্ধ হওয়া দরকার, এবং গুরু সিদ্ধ হওয়া দরকার।
এবং গুরু সিদ্ধ হয়ে গুরুকে মানে ওটাকে হেল্প করতে হবে সাধককে তৈরি করা। তো এবার ওই জায়গাটা ঠিক ওরকম তৈরি হয় রিসার্চ ফেলো, মানে দেখা যাচ্ছে আমাদের রিসার্চ যখন আমরা গাইড আমাদের গাইডেন্স করে রিসার্চ গাইড, তো সবার তো আর পিএইচডিটা ঠিকঠাক করে হয় না, ডক্টরেটটা হয় না, তো অনেকের হয়ে গিয়েও তারা ফেলিওর হয়ে যায়। তো সেই জায়গার থেকে ঠিক এটাও এরকমই ধরনের। আমি প্রথমেই বললাম এটা তো সায়েন্স। আমি কেমিস্ট্রির নিয়ে বুনসেন বার্নার নিয়ে আমি কেমিক্যালসগুলো মেশাচ্ছি, দেখা গেল কারোর কিচ্ছু হলো না, আর কারোর বাস্ট করে চোখে মুখে কাজগুলো লেগে গেল, তো কেমিক্যালটা বার্ন করে দিল। তো সেই জায়গাগুলো কিন্তু একটা ব্যাপার আছে। কিন্তু গুরু যদি তোমাকে কোনোভাবেই বলে, মানে দিনের শেষে গিয়ে আবার গুরুই আসছে ব্যাক করে, যে গুরু যদি তোমাকে বলে গাইড করে যে তুমি এইভাবে করো, কোনো অসুবিধা নেই, আমি আছি, তো সেই ক্ষেত্রে তুমি করতেই পারো, কোনো অসুবিধা নেই। তো এবার দর্শকগণদের যেটা বোঝানো ছিল সেটি হলো যে যখন আবার একটু পিছনের দিকে যাচ্ছি, তন্ত্র যখন সায়েন্স, এদিকে প্র্যাকটিস করতে লাগে এবং ল্যাবের মধ্যে আপনি যদি ল্যাব অ্যাসিস্ট্যান্টকে ছাড়া যদি নিজের মতন করে কেমিক্যালস মিশাতে থাকেন, হয়তো কিছু না হতে পারে, দেখবেন খুব সুন্দর কালার চেঞ্জ হলো, সুন্দর গন্ধ বেরোলো, সেটি আপনার ভালো লাগতে পারে। আর যদি আপনার কপাল খারাপ থাকলো, তাহলে সব কেমিক্যাল মিশে গিয়ে একটি বিশাল বড় বিস্ফোরণ হতে পারে এবং টেস্ট টিউবের কাঁচ আপনার গায়ে ঢুকে যেতে পারে, আপনার ক্ষতি হতে পারে। তো তন্ত্রতে গুরুরও সেরকমই জায়গা দরকার, যে আপনাকে হাতে ধরে শেখাতে হবে যে সায়েন্স কতটা মিশাতে হবে, কতটা করতে হবে, কতটা আগে যেতে হবে, কতটা পিছাতে হবে, কোন টেম্পারেচারে রাখতে হবে, কি করতে হবে না করতে হবে, সেটা গুরুই নির্ধারণ করে দেবে। তো এখানে যেটুকু বুঝতে পারলাম কথোপকথনের মাধ্যমে, একা জিনিসটাকে একদম প্র্যাকটিস করার চেষ্টা করবেন না। বই পড়ে ইউটিউব দেখে নিয়ে যদি করেন, there is a 100% চান্সেস, 100% না হলেও 50% চান্সেস দিয়ে এটি রিবাউন্ড যদি করে যায় আপনার উপরে, সেটি খুব বাজে রকম ব্যাপার হয়ে যাবে। এবং শ্রী শান্তনু পাল যেরকম বললেন যে দশ মহাবিদ্যা, এটি অনেক উপরের বিদ্যা তন্ত্রে, এটি অনেকই উপরের বিদ্যা। এটি খুব, আজকে যেরকম আপনি যাচ্ছেন কোনো মন্দিরে, কালী মন্দিরে যাচ্ছেন, ধূপধুনো দিচ্ছেন, দক্ষিণা দিচ্ছেন, মিষ্টি অর্পণ করছেন, এটা তার থেকে অনেকটা বেশি। একটা এপিসোডে, এই এপিসোডের মধ্যে আমি বুঝাতে পারবো না, বা স্যারও বুঝাতে পারবেন এটি কতটা মানে বৃহত্তর একটা জিনিস। কিন্তু হ্যাঁ, আমি প্রমিস করছি এই বৃহত্তর জিনিস নিয়েও আমরা আলোচনায় আসব, কিন্তু তার আগে আরো ডিপে এবং কিছু কিছু পেরিফেরিয়ালস আর অ্যাসপেক্ট যেগুলো আছে তন্ত্র, সেগুলোকে আমরা জেনে নিচ্ছি। তো এই মুহূর্তে এটাই বলবো যে যদি আপনি ইউটিউব দেখে, এদিক ওদিক দেখে কোনোভাবে যদি কোনো রকম প্র্যাকটিস করে থাকেন, বন্ধ করে দিন, এমনি ভক্তিতে থাকুন, ভগবানের পুজো করুন, ভগবান এমনি মঙ্গল করবে। আর যদি মনে হয় যে আপনার অন্তর্মতে ভগবানের পুজো বা ভগবানের সান্নিধ্যে আপনার আসা দরকার আছে, জরুরি আছে, তাহলে আপনি একটি উপযুক্ত গুরুর সন্ধান করুন এবং তার সান্নিধ্য পেয়ে নিয়ে আপনি এই মার্গে আগে যাওয়ার চেষ্টা করুন। এবং আমার নেক্সট প্রশ্ন এখান থেকে সেটি আসছে যে লোকে গুরু কিভাবে খুঁজবে, কিভাবে বুঝবে যে গুরু সিদ্ধ কি সিদ্ধ না? আমার গুরুদেব বলতেন গুরু অপেক্ষা করেন, মানে গুরু ওয়েট করে। তো গুরু অপেক্ষা করেন এবং শিষ্য যখন যায়, গুরু তখন তাকে মানে নিজেই, যেমন ক্লাসরুমে একটা বাচ্চা ঢুকলে তার রোল নাম্বারটা কিন্তু বাচ্চাটা দেয় না, হ্যাঁ, সেটি ক্লাস টিচারই দেয়। ক্লাস টিচারই দেয়। তো ঠিক ওরকম গুরু কিন্তু ঠিক তার শিষ্যকে টেনে আনেন। কিন্তু আমার যেটা মনে হয় যে মাই তাকে টেনে আনেন, মানে গুরুর সামনে শিষ্যকে টেনে আনেন এবং টেনে এনে তার যা দরকার সিদ্ধি বা যা জিনিসগুলো করার দরকার উনি করেন। কারণ দিনের শেষে মাই সব, মানে ওনার পেরিফেরিতেই তো সব হচ্ছে, ওনার চরণতলায় সব হয়ে যাচ্ছে। সেটা আমরা যেভাবে যে নামে তাকে ডাকছি, তো সে তাই করছেন ওই জন্য। এবার ব্যাপারটা যেটি মানে স্যার বললেন এরকম ভাবে, এবং আমিও কিছু জায়গার থেকে শুনেছি এবং উপলব্ধ করেছি ব্যাপারটা, কিছু লোক যাদেরকে আমি চিনি যারা এই মার্গে হাঁটছেন এবং আগে যাচ্ছেন, তারা আমাকেও এই একটি কথা বলেছে, যে মধ্যেখানে আমারও খুব ইচ্ছা হয়েছিল যে এই মার্গে হাঁটার বা একটা গুরুর সান্নিধ্য নেওয়া। সে বলেছে যে ভক্তিভাব নিজের মধ্যে থাকো, ভগবানের প্রতি সমর্পণ থাকো, ভগবান যখন তোমার সময় হবে, যার পুজো তুমি করছো
পাতাল থেকে চিড়ে হোক বা আকাশ ফাটি হোক, গুরুকে তোমার সামনে এসে দাঁড় করে গুরু তোমাকে ডেকে নিয়ে বলবে যে হ্যাঁ তুমি আসো, তোমাকে আমি দীক্ষা দিচ্ছি, তুমি অনুকরণ করো, শুরু করো এখন ইয়েতে। তো এখন সেই জায়গার থেকে আরেকটা, যারা মানে একদম বেসিক মানে কি বলবো এবিসিডিও না হয়তো, মানে তন্ত্রের ভাষায় আমাদের পাতার মধ্যে খালি এখন গোল আঁকা শিখছে বা লাইন টানা শিখছে, তারা কিরকম সাধনা করতে পারে? আমার মনে হয় সবচেয়ে আগে না তাদের মায়েদের চেনা দরকার দশম মহাবিদ্যা। দশম মহাবিদ্যাতে একটা বিশাল বড় জায়গা হয়ে গেল এটা মানে কিরকম, আগে যে এই তন্ত্রের জায়গায় আসবে তাকে সবচেয়ে আগে দশম মহাবিদ্যাকে কেন বললাম, কেন দশম মহাবিদ্যাকে চিনতে গেলে তাকে একটু পিছিয়ে যেতে হবে। তাকে জানতে হবে পার্বতীকে বা সতীকে জানতে হবে। এবার সতীকে জানতে হলে কাকে জানতে হবে? মহাদেবকে জানতে হবে। তো সবচেয়ে আগে বিগিনার্সদের জন্য আমি বলবো শিবপুরাণ পড়তে। গীতা প্রেসের একটা শিবপুরাণ আছে, খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে দেওয়া, খুব ভালো দেওয়া আছে, এবং সেটাতে কোনো অতিরঞ্জিত কিছু লেখা নেই, এবং এটা সবচেয়ে ওল্ড। আমরা এক্সপেক্ট করি যে এখানে কোনো এক্সট্রা পারমুটেশন কম্বিনেশন করা নেই, নো অ্যাডেড আপ থিংস। তো ওটা পড়লে কিন্তু আমার মনে হয় বিগিনার্সদের জন্য ওরা বুঝে যাবে যে তন্ত্রের কি, মানে কেন তন্ত্র করতে গেলে তো আগে মহাদেবকে জানতে হবে, অবশ্যই ওনাকে না জানলে তো হবে না। তো ওনাকে জানলে এবার কি হবে, ওনাকে জানার সঙ্গে সঙ্গে বাবাকে জানার সঙ্গে সঙ্গে কিউরিওসিটি তৈরি হবে, মায়েরও কিউরিওসিটি আসবে, তাই না? তো ওই জায়গাটাকে তখন আমার মনে হয় বিগিনার্সদের জন্য এটা সবচেয়ে ভালো যে তারা আগে শিবপুরাণ দিয়ে স্টার্ট করবে। আচ্ছা, এবার আরেকটি প্রশ্ন যেটি যাচ্ছি তন্ত্রের কিছু ভাগের মধ্যে, সেটি হলো যে বৈদিক তন্ত্র ছাড়া আর কত রকমের তন্ত্র আছে? অ্যাকচুয়ালি আমরা যদি দেখি তাহলে 64 টাইপ অফ তন্ত্র আছে। 64? হ্যাঁ। আর বারাহি তন্ত্র, আচ্ছা এখান থেকে একটা জিনিস আমি একটু অ্যাড করে দিচ্ছি, ভৈরব তন্ত্র আছে। হ্যাঁ, মানে 64টা বললেন, 64 যোগিনী সেখানে মানে কোন রকম ভাবে কি রিলেটেড আছে? খালি 64 যোগিনী না, 64টা ভৈরবও আছে। 64টা ভৈরবও আছে। এইটা নিয়ে এটি একটি বিস্তর আলোচনা, এটি থাকবে আমাদের কাছে, আপনারা দেখতে থাকবেন সিসিএন ভক্তি এবং তন্ত্র নিয়ে আমরা আগে যাচ্ছি। 64 যোগিনী এবং 64 ভৈরব নিয়ে, তা নিয়ে তন্ত্র এবং সে তার অনেক ব্যাখ্যা, এগুলো আমরা শুনবো, কিন্তু শর্টে এখন শুনে নিচ্ছি শান্তনু পালের কাছ থেকে। হ্যাঁ, আপনি যদি এক্সপ্লেইন করেন। এবার বারাহি তন্ত্রে আবার 54টা তন্ত্রের ভাগ আছে, ঠিক আছে, কিন্তু তার ভিতর থেকে বারাহি তন্ত্র ইটসেলফ মানে একটা নিজস্ব মধ্যে, কারণ ওটা একটা শ্রীকুলের তন্ত্র। শ্রীকুল, আচ্ছা শ্রীবিদ্যা, শ্রীকুল, আর এটা আমাদের কালীকুল। এতক্ষণ যে আমরা ডিসকাস করছিলাম এটা কালীকুল ছিল, কালীকুল নিয়ে আমরা ডিসকাস করছিলাম। আর বিরাজ বা বারমাচা এটা আমরা কালীকুলেই পাই বেসিক্যালি। আচ্ছা, ঠিক আছে, আর বাকিটা আমরা দক্ষিণাচারে পাই। তো ওখানে 54টা তন্ত্র আছে, কিন্তু আমাদের সবচেয়ে মানে বেস্ট যে তন্ত্র, যেটার মধ্যে আমরা ওভারঅল সব পাই, সেটা হচ্ছে তন্ত্র সার, যেটাকে আমরা বলি। ঠিক আছে, সেই তন্ত্র সারের মধ্যে আমরা সম্পূর্ণ 64টা তন্ত্রকে অল্প বিস্তার পেয়ে যাই ওটার মধ্যে পেয়ে যাই আমরা। আচ্ছা, এবং তার ভিতরে অনেক ভাগ আছে, মানে ভৈরব তন্ত্র আছে, হ্যাঁ, যোগিনী তন্ত্র আছে, তারপর বারাহি তন্ত্র আছে, কালী তন্ত্র আছে। এগুলো সব বৈদিক তন্ত্র। এগুলো হ্যাঁ বৈদিক তন্ত্র। আবার কিছু তন্ত্র শোনা গেছে, আমি জানি না এগুলোর ব্যাপারে, যেরকম ডামর, শাবর তন্ত্র, এগুলো। শাবর, হ্যাঁ, মানে শাবর তন্ত্রটা কিরকম হয়? শাবরটা হচ্ছে বেসিক্যালি এটা মানে শাবর ওয়ার্ড দিয়ে তৈরি হয়। কিরকম, আমাকে একটা মানে ওরা না বাই ফোর্স ইউজ করে, যেমন ওটা আবধি ল্যাঙ্গুয়েজে থাকে, যেমন ভৈরব চালিসা পড়েছো কি? মানে ভৈরব চালিসা, যদি ভৈরব চালিসা পড়ো দেখবে ভৈরব চালিসা আবধ ল্যাঙ্গুয়েজে আছে। আচ্ছা, হ্যাঁ, যেটা অশোকার টাইমে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হতো। আচ্ছা, ঠিক আছে, শাবর তন্ত্রটা ওরকম করে ইউজ করা হয়, যেমন তেরোকো আনা হ্যাঁ মানে ওরকম একটা ব্যাপার, মানে ফোর্স তুমি আসতে হবে। মানে এগুলো মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কিছু প্রাদেশিক ভাষা এবং সেই ভাষার ছড়া হিসাবে লেখা যেগুলো, সেগুলো, এবং সেখানে প্রমিস দেওয়া হয়, সেখানে ফোর্স করা হয়, এবং সেখানে তুই তামারি এরকম ভাবে ইউজ করা হয়, প্যাক্ট ইউজ করা হয়, একটা প্যাক্ট গঠন করা হয়। এটা একটা করা হয় যে আমি এটা
তেরাকাসাম তেরা ইয়ে এরকম এগুলো দেওয়া হয়। আচ্ছা। ঠিক আছে, তো আর ডামরতন্ত্রটা তো আমরা বলা হয় যে যেটা শরীর রিলেটেড হয়, যেটা আমরা চক্র নিয়ে কিছুক্ষণ আগে ডিসকাস করলাম, তো সেটা সম্পূর্ণভাবে শরীর রিলেটেড, সেটা কিছুটা বেদান্তের সঙ্গে মিল আছে টু বেদান্তের সাম সঙ্গে। এক্সটেন্ট। হ্যাঁ, সেটা আমরা শরীর গঠনকে নিয়েও হবে, ও মানে যোগ তন্ত্রটাকে ওটার ভেতরে পাওয়া যায় ডামরতন্ত্রের ভেতরে ওটা, কিন্তু ওটার ভেতরে শিব একটা প্রাধান্য জায়গায় আছে অ্যালং উইথ মহাকাল। মহাকালের সাথে। ওকে, এক্সপ্লেন্স আ লট অ্যাবাউট দিস ডিসকাশন। হ্যাঁ, এইখান থেকে আরেকটা কথা ইয়েতে বললাম, খুব অল্প করে বলে যাব, এখান থেকে জিনিসটাকে নেব যে এই যে মানে প্রাদেশিক ভাষা থেকে কথা বলে এবং তার মধ্যে থেকে ছড়া কেটে যে মন্ত্র বানানো এবং ইয়ে করা, আমি জানি না এটা মানে কোন জায়গা থেকে কিরকম ভাবে এটার উৎপত্তি হলো বা কিভাবে হলো, কিন্তু এগুলোকে আমি খুব মানে কি বলবো ধন্বন্তরীর মতন কাজ করতে দেখেছি। মানে রেজাল্ট ইজ ভেরি গ্যারান্টিড। মানে যে করে, যে প্র্যাকটিস করে, সে মানে এরকম দিয়ে বলে এই যে মাঝে মাঝে তু করকে দেখ মে দেখতা হুঁ। হ্যাঁ, এটা কারণ আছে তো, আমি এক্ষুনি বললাম না, এই ওয়েভস গুলো, ইথার ওয়েভস, ইনফ্রাসনিক, মানে আমি যখন করছি ফোর্স দিয়ে করছি, তো মানে এতটা আমার উইল মানে পাওয়ার আছে। আমি ওরা মনে করছে যে ইয়ার, মানে ইয়ারটার আমাদের তো পঞ্চতত্ত্ব নিয়ে তো সব জিনিসটা, দিনের খেলাটা তো সব পঞ্চতত্ত্বের ভেতরেই আছে। পঞ্চতত্ত্বের ভেতরে হ্যাঁ, তো এবার ওটাকে ওরা বাই ফোর্স ইউজ করছে। ঠিক আছে, এবং তার সঙ্গে ভক্তিও কাজ করে। ঠিক আছে, সেই Devotion. ঠাকুরের কথা তুই আমাকে বা কমলাকান্ত ভট্টাচার্য যে ওই ইয়েতে আমি সুচ ফুটিয়ে দেখেছি, বেলপাতার কাটা দিয়ে মায়ের পায়ে রক্ত বেরিয়েছে, ঠাকুর বলছেন দর্শন দিবি না গলা কেটে দেবো, তো মা এসে হাত ধরলেন। তো এই জায়গাগুলো তো দিনের শেষে একটা ফোর্স, শক্তি এবং উইথ ভক্তি, হ্যাঁ, সবার যে কাজ করে সেটাও না। হ্যাঁ, যারা করে তারা অফকোর্স তাদের ভক্তির ডিভোশন অনেক 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 হাই। হ্যাঁ, কথা বলতে বলতে এখন হ্যাঁ শুরু করেছিলাম আমরা কোন জায়গা থেকে, যে তন্ত্র একটি পদ্ধতি, কোথা থেকে এলো আবির্ভাব তন্ত্রের, তারপরে আমরা গেলাম তার বিভিন্ন অ্যাসপেক্টের মধ্যে, যে শরীরের প্রাণ নিয়ন্ত্রণ করা, এবং তারপরে একটি সায়েন্টিফিক প্রসেস, অনেক পড়াশোনা, অনেক কিছু জানতে হয়, অনেক কিছু প্র্যাকটিস করতে হয়, তারপরে প্র্যাকটিস করতে করতে মানুষ একটা জায়গায় গিয়ে পৌঁছায়। এবং লাস্ট যেই পার্টটা, যেটি খুব ইম্পর্টেন্ট, এটি মানে আমাদের দর্শক বন্ধুদের জন্য যেটি নিয়ে আসা এবং একটা যোগ সাজক ক্রিয়েট করা, যেটি লাস্টে যেখান থেকে আমি ছেড়ে দিয়েছিলাম, উনি বললেন শ্রী শান্তনু পাল যে ভক্তির ভাব। ঠিক আছে, তো এখন যদি আমি একটু পুজো আচ্ছার দিকে ঢুকে যাই, যে কলিযুগ তো চলছে, কলিকাল, তো এই যুগের মধ্যে মানুষ তো বাড়িতে এমনি ফুল বেলপাতা মিষ্টি নৈবেদ্য দিয়ে পুজো করছে, সেখানে যদি সে তন্ত্র মতে পুজো করে, সেখান থেকে তার কি উপকার হতে পারে? আচ্ছা, এটা একটা বেশ ইন্টারেস্টিং জায়গা, কিন্তু এটার এরিয়াস গুলো প্রচুর আছে। মানে আমাকে শর্টে যদি মানে একদম ইয়ে করে দেন। সেটা হচ্ছে প্রথমত আমরা তো কলিযুগে যা থাকছি, মানে একদম আয়রন এজে চলে এসেছি আমরা। তো ভগবান বলছে যে ভক্তিতেই সব হয়ে যায় এবং নামেই তোমার কাম, মানে নাম তোমার উদ্ধার সংকীর্তন হয়ে যাবে, নামে উদ্ধার হবে। তো এবার সেই জায়গাটার থেকে আমি যদি দেখি, তাহলে রিচুয়ালিস্টিক ওয়েটা আমরা ফলো করছি না। ফলো না করলে তাহলে আমাদের কি থাকছে, তন্ত্র কিন্তু আমরা খুব যে একটা রিচুয়ালিস্টিক ওয়ে ফলো করছি সেটা না। ঠিক আছে, তন্ত্রে আমরা রিচুয়ালিস্টিক ওয়ে ফলো করা হয়, কিন্তু ওটা অনেকটা মানে আমাদের যে বৈদিক তন্ত্র আছে সেটার থেকে অনেকটা কম। প্রথম বি হচ্ছে এখন গ্রহের পজিশনগুলো খুব গন্ডগোল, মানে যত টাইম যাচ্ছে আমরা দেখেছি, আমাকে আর নতুন করে কোনো ইনসিডেন্টের কথাই মেনশন করতে হবে না, মানে যেহেতু দর্শক বন্ধুরা জানে কি হচ্ছে না হচ্ছে। তো গ্রহ একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় রোল প্লে করে, তারা আগাগোড়াই করতো এবং আজও করে এবং করবে যতক্ষণ এই সৃষ্টি আছে। এই যে গ্রহগুলোকে নিয়ন্ত্রণ করছে বা কন্ট্রোল করছেন হচ্ছে দশ মহাবিদ্যা। নবগ্রহকে কন্ট্রোল করছেন হচ্ছে দশ মহাবিদ্যা। ভৈরবী আলাদা যদি আমি রাখি, দশ মহাবিদ্যা এই গ্রহগুলোকে কন্ট্রোল করছে। তো আমি যদি তন্ত্র মতে
এবং মানে তান্ত্রিক ওয়েতে কিন্তু সব সব আছে, মানে যারা যেমন আমরা সরস্বতীকে পুজো করি, হ্যাঁ। তো সে মহামাতঙ্গিনী, তা আমার সরস্বতী পুজো যদি সেই জায়গায় আমি মহামাতঙ্গিনীর পুজো করি, আমার সরস্বতী পুজো হয়ে যাচ্ছে। আমি যদি মানে লক্ষ্মী পুজো করতে চাই, আমি কমলাকে পুজো করতে পারি, বা বারাহী লক্ষ্মীকে পুজো করতে মানে বারাহীকে পুজো করতে পারি, তো তাকেও করলেও আমার লক্ষ্মী পুজোটা হয়ে যাবে, তাই না? আমি যদি গণেশ পুজো করতে চাই, আমি নর্মাল গণেশ না করে উচ্ছিষ্ট গণপতি করলেও তো আমার অনেকটা কাজে দেবে, তাই না? তো বা মহাগণপতি করলে হবে। তো এরা এই দশ মহাবিদ্যা কিন্তু এই নবগ্রহের সঙ্গে যুক্ত, এবং আমরা যদি ভালো করে ওনাদের গুরুর দ্বারায় দেওয়া যদি মন্ত্রগুলো হয়ে থাকে এবং আমরা সেটা জপ করি খালি উইদাউট রিচুয়াল, তাহলে আমাদের অনেকটা সলভ প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে আমরা অনেক স্ট্রেংথ পাই একটু এগিয়ে যাওয়ার জন্য, যার জন্য এই বৈদিক মত বা এই বেদান্তিক পুজো আচরা এটাকে এখন আস্তে আস্তে কম দেখা যায়। কিন্তু মানে দেখবে নোটিস করে যে অনেকটা মানুষ এই মানে চলে যাচ্ছে আস্তে আস্তে, মানে টাইমের সঙ্গে সঙ্গে। আর আরেকটা ব্যাপার, সেটা আমি জানি না কেমন করে সবাই আনসারটা আমার নেবে। ইট ইজ আ ফাস্ট ওয়ে অফ গেটিং ব্যাক দি আনসার্স। রাইট, আমি এই কথাটা মানে এক্সপেক্ট করছিলাম আপনার মুখের থেকে, এবং দর্শক বন্ধুদেরকে আমি বলে দিচ্ছি এই ব্যাপারটা, মানে এটাই সারমর্ম যে এখনকার যুগে, হ্যাঁ নিশ্চয়ই, যে মানে বাড়িতে এমনি ফুল বেলপাতা দিয়ে নৈবেদ্য দিয়ে যে পুজো করছে সেও ভগবানের ফল পাবে। ভগবান নিজেই বলে গেছেন যে আমার নাম সংকীর্তন করলে এবং ভক্তি ভাব মনের মধ্যে রাখলে অবশ্যই কৃপা হবে, হতেই হবে, ঠিক আছে। কিন্তু তন্ত্র মতে করলে কৃপাটা একটু তাড়াতাড়ি আসে। কারণ আছে ভক্তি মতে না, হ্যাঁ। আমাদের ভক্তি মতটা তো অলরেডি অনেক আগের থেকে চলে এসেছে, ঠিক আছে? কারোর যদি দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল কষ্ট, ঠিক আছে, তার বাড়িতে নিত্য পুজো হতো 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 3-4 জেনারেশন ধরে, খুব কষ্ট সব দিক থেকে। তো হঠাৎ করে দেখছে সে কোনো মানে তন্ত্রের গাইডেন্সে বা তন্ত্রের কিছু মহাবিদ্যাদের পুজো করে তার ফাস্ট চেঞ্জ হয়ে গেল। তাহলে তুমি বলো আমাকে, সে কোনটাকে অ্যাকসেপ্ট করবে? অবভিয়াসলি যেটাতে ফাস্ট চেঞ্জ হবে সেটাই হচ্ছে। কেন? আমাদের তো এখন সময় কম, মানুষ 2 মিনিটে এখন ম্যাগি চাচ্ছে, তাহলে এই 2 মিনিটে ম্যাগি হচ্ছে। এক্স্যাক্টলি 2 মিনিট এখন তোমার অ্যাডভার্টাইজমেন্ট চেঞ্জ করে 1 মিনিটে করে দিতে হবে, 1 মিনিটে করে দিতে তো হবে। এবার ওই জন্য না, মানুষ এমনিও এখন ধৈর্য কম হয়ে যাচ্ছে, মানুষের ধৈর্য কম হচ্ছে, সহ্য শক্তি কম হচ্ছে, টলারেন্স ভীষণ কম হয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কষ্ট দুঃখর হার বেড়ে যাচ্ছে। এবং এটা আমার মনে করতে হবে সেই মানে চণ্ডীতে যেমন মা লড়াই করছেন, ওই টাইমটাই কিন্তু ব্যাক করে এসছে। দেখো ভালো করে, সেই কুরুক্ষেত্রে ভগবান যুদ্ধ করতে অর্জুনকে এক্সপ্লেইন করছে, ওই জায়গাটায় ব্যাক করে এসছে। মেটাফরিক্যালি এখন দেখতে গেলে দুনিয়াটা যখন বাইরে, মানে নিজের গেটের বাইরে যখন পা রাখছি সকালবেলা, দুনিয়াটা ওরকমই দাঁড়াচ্ছে, ওরকমই হচ্ছে। অফকোর্স, কেন কোনো মায়েরা আমাদের বাইরে যাবে, তখন সে মা লক্ষ্মী মা সরস্বতী না করে মানে জয় কালী তারা এরকম বললে, সে হয়তো ওই এনিগমাটা আসবে, ওই শক্তিটা আসবে, যে আমাকে লড়ার শক্তিটা হবে, লড়াকু টাইপের হবে। তো তন্ত্রটা ইজ সামওয়্যার, মানে আমরা কি হয় ফাইট করে আমরা ওই জিনিসটা অ্যাচিভ করা যেতে পারে। এবং এমনিও আমি তোমাকে এটা কি করে এক্সপ্লেন করবো, এটা বিয়ন্ড এক্সপ্লেনেশন, যে তুমি তন্ত্রের দ্বারাই যদি অনেক পুজো করছো এবং সেটা সঠিক পথে যদি হয়, তোমার খুব ফাস্ট রেজাল্টস হয়। এবং ওগুলো থাকেও, এমন না, লোকে অনেক সময় বলে থাকে যে ওগুলো থাকে না, নষ্ট হয়ে যায়, একদম ভুল। কারণ আমাকে জানতে হবে, আমি হয়তো মা লক্ষ্মীকে পুজো না করে কমলাকে পুজো করেছি বা বারাহী লক্ষ্মীকে পুজো করেছি, সে তো ওই একই তো মা লক্ষ্মী, একটু চেঞ্জ হয়ে আমাকে জিনিসটা দিচ্ছেন, তো আমার কাছে না থাকার তো কিছু নেই, তাই না? হ্যাঁ, এটা ঠিক, আমাকে কাউকে মানে চুরি বা কোনো বাজে কাজ করে আমার আর্নিংস না করলে হলো, সেটা তো কোনোভাবেই থাকবে না, কোনো কালেই ছিল না, কোনো সময়ই থাকবে না সেটা। উৎপাতের ঝন চিৎপাতে ঠিক কথা। এখন লাস্ট প্রশ্ন, এবং এটি দিয়ে সময় একদম কম, অনেকটা এগিয়ে গেলাম। আশা করি আমাদের দর্শক বন্ধুরা কিছু না কিছু হলেও একটা, এটা আমি বলবো না যে পুরো তন্ত্রই আমাদের এই ডিসকাশনের মধ্যে আছে, দিস ইজ জাস্ট আ টিপ অফ দি আইসবার্গ, ভেতরে অনেক গভীর। এবং স্যারের সাথে যখন এই ইন্টারভিউটা প্ল্যান করার আগে যখন আমার কথা হয়েছিল, স্যার তখন আমাকে একটা কথা বলেছিলেন, খুব মনের মধ্যে দাগ কেটে গেছিল, যে প্রণয়,
এই ঘরটা অন্ধকার এবং তন্ত্র হচ্ছে গুরুর দেওয়া তোমার হাতে একটা টর্চ লাইট, এবং তুমি ভেতরে গিয়ে টর্চ লাইটটা জ্বালাবে না অন্ধকারে তুমি বসে থাকবে, সেটা তোমার একদম পার্সোনাল চয়েস। এটাও হয় মানুষে যখন আপনি দেখবেন, চেষ্টা করে যখন একটি অন্ধকার ঘরের মধ্যে ঢুকবেন, ঢুকে নিয়ে বসবেন, 10 মিনিট যদি আলো না জ্বালিয়ে যদি ফোকাসড হয়ে কিছু দেখার চেষ্টা করেন, অটোমেটিক্যালি একটা সময়ের মধ্যে কিছু না কিছু আউটলাইন্স, ঘরের মধ্যে কি আসবাবপত্র আছে, কি আছে না আছে, সেটিকে আন্দাজ করা যায়, চোখ সেই জায়গাটাকে মানিয়ে নেয়। এবং যদি আপনি ফার্স্ট জানতে চান যে কোথায় কি আছে না আছে, আপনি সিম্পলি লাইটটা জ্বালান এবং দেখে নিন কোথায় কি আছে না আছে। এখানে আপনি অন্ধকারেও থাকতে পারেন, কিন্তু অন্ধকারে থেকে যদি চটজলদি ওঠার চেষ্টা করেন তো আপনার এটাই আপনার সাথে হওয়া যোগ্য যে আপনি হোঁচটকে পড়ে যাবেন। এবং যদি হাতে যদি আপনার টর্চটা থাকে, টর্চটা জ্বালান, তাহলে আপনার হোঁচট খাওয়ার সম্ভাবনাটা কম থাকে। তো এবার এখান থেকে মোটামুটি আপনাদেরকে আশা করি বুঝাতে পারলাম তন্ত্র কি এবং তন্ত্র বেসিক এসেন্সটা কি। এখানে লাস্ট দুটো প্রশ্ন একটু মানে কংগ্লোমারেট করে আমি আপনাকে জিজ্ঞেস করব, সেটি হচ্ছে যে তন্ত্রের লাস্ট মোক্ষম মানে আলটিমেট গোল কি? আচ্ছা, এবং এটি মানে একটু পার্সোনাল আমি আপনাকে জিজ্ঞেস করছি, যদি দেখেন যে আমার মতন শরীরের একটি লোক যদি ঠিক আছে একটু স্বাস্থ্যবান, একটু স্থূল শরীরং, ঠিক আছে, যদি তন্ত্রের রাস্তায় এগোতে চায়, তাহলে আপনি আমার মতন লোকের জন্য কিরকম সাধনা মানে আপনি প্রেফার করবেন বা আপনি সাজেস্ট করবেন এটা করার, যেটি মানে হয়তো আমি ডেইলি দৈনন্দিন বাড়িতে বসে প্র্যাকটিস করে সেটিকে আমি করতে পারি? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে যে কোনো সাধনার মানে মেইন পারপাস থাকে হচ্ছে যে মোক্ষ লাভ, যেটাকে বলি মোক্ষ লাভ, মহানির্বাণ। মহানির্বাণ। কিন্তু আমার মনে হয় মহানির্বাণ থেকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এক হয়ে যাওয়া। শিব শক্তি এক হয়ে যাওয়াটাই হচ্ছে মুখ্য টার্গেট হচ্ছে তন্ত্রের। এটা কিন্তু হাই টার্গেট। মানে আমি আমার যাকে আমি আরাধনা করছি তার সঙ্গে এক হয়ে যাব, মানে মোক্ষ কিন্তু তার সামনে তাহলে অনেক ছোট। মানে কোথাও কি জিনিসটা গিয়ে সারূপ্যতে গিয়ে মানে ওই জায়গাটাই কি এক্সপ্লেন করছে? এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এগুলো অনেক বড় কনসেপ্ট, আজকের দিনে না, আজকে আপনারা এইটুকুই অবধি নিন। আরো অনেক বড় বড় কনসেপ্ট আছে, যেরকম সারূপ্য, সালোক্য, সাযুজ্য, এগুলো নিয়ে আমরা পরের যে আমাদের যে এপিসোড হবে সেগুলোর মধ্যে অনেক বিস্তারভাবে আলোচনা করবে, কেন শর্ট সময়ের মধ্যে যেহেতু একদম শেষ হয়ে আসছে, এখন এগুলোকে ডিসকাস করলে ওনার পক্ষেও অসুবিধা এটিকে শর্টে বোঝানো, এবং আপনাদের পক্ষেও এটি পুরোভাবে বোঝা শর্টের মধ্যে খুবই মুশকিলের ব্যাপার। তো আমরা নেক্সট পার্টটার মধ্যে পৌঁছে যাচ্ছি, যে আপনি যদি আমার জন্য কিছু যদি প্রেসক্রাইব করেন, যে কোনো মন্ত্র বা কোনো পুজো যেটা আমি করতে পারি তন্ত্র মতে, যেটা আমি আগাতে পারি নিজের থেকেই। প্রথমত হচ্ছে একটা টাইমে ওঠা, ব্রহ্ম মুহূর্তে ওঠাটা খুব ইম্পর্টেন্ট। ব্রহ্ম মুহূর্তে ওঠা এবং নর্থ সাইডে ফেস করে, নর্থের দিকে ফেস করে সে চেয়ারে বসে হোক, কিছুটা শ্বাস প্রশ্বাসের ক্রিয়াটা করা। আচ্ছা, আমি কি বিছানায় বসেও যদি মানে আমার যেখানে আছে, এখন যেখানে সবাই থাকি ফ্ল্যাট বাড়ির মধ্যে, খুব জায়গা পাশার খুব অসুবিধা, তো সেখানে যদি বিছানার মধ্যে কমফর্ট, নিজের কমফর্ট জোন, মানে আমি এই না যে বিছানায় বসলাম আস্তে আস্তে আমি ওই যোগ করতে করতে আমি ডাকা শুরু করলাম, ওরকম যেন না হয়। তো আমাকে প্রথম করতে হবে যে একটু সকালবেলা উঠতে হবে, হ্যাঁ, তার আগে আহারাদি মানে একটু খাওয়া দাওয়া, একটু আরেকটু মানে এই জায়গাটায় মানে কত সকালে উঠতে হবে, এটা একটা বিশাল বড় মানে জায়গা। বেসিক্যালি 4:30 বলা হয় ব্রহ্ম মুহূর্তে, না পারলেও 4:30। হ্যাঁ, মানে একদিনই তো আর 4:30 উঠা যাবে না, আর 4:30 উঠলেও দেখা যাবে ম্যাক্স 5-7 মিনিট একটু যোগ, ঠিক আছে, ওমের ওপরে কোনো মিউজিক চলিয়ে ওটাকে শোনা, হেডফোন দিয়ে না, হেডফোন দিয়ে না, একটু এক্সটার্নাল মিউজিক দিয়ে। যদি ঘরটা ছোট থাকে বা পাশে কেউ থাকে তবে হেডফোনটা চলবে, অসুবিধা নেই। বা আস্তে আস্তে যদি ওম নিজে বলা হয়, ওম একদম নিচ থেকে নাভি থেকে আস্তে আস্তে ওটা প্র্যাকটিস করা প্রথম তন্ত্রের বেসিক পার্টটা। তারপর হচ্ছে রিচুয়ালিস্টিক পার্টটা হচ্ছে মহাদেবকে একটু জল দেওয়া, ঠিক আছে, মহাদেবকে একটু জল দেওয়া, একটু কর্পূর দিয়ে। এবং এটা মনে করতে হয় যে আমি বাবাকে স্নান করাচ্ছি, কিন্তু আমি নিজেও প্যারালালি স্নান হচ্ছে আমার। কর্পূর কেন? কর্পূর চন্দ্রকে রিপ্রেজেন্ট করে এবং ওটা ঠান্ডা রাখবে।
শরীরটা। কেন যে কোনো ঘটনায় আমাকে বাইরের এবং ভেতরটাকে এক করতে হবে, কেন আমি সাধনায় নামছি। হ্যাঁ। ঠিক আছে, তো আমাকে যেমন একটা লড়াই করতে গেলে আমার বাইরের থেকে কনফিডেন্স না, ভেতর থেকেও কনফিডেন্স লাগবে। স্কিল ছাড়াও, মানে আমার লড়াইয়ের স্কিলটা ছাড়াও আমাকে কিন্তু ভেতর থেকে অনেকটা কনফিডেন্স হতে হবে। তো ঠিক ওরকম মহাদেবকে জল দেবে, দিয়ে তুমি আহার মানে খাওয়ারটাও অল্প বিস্তার খাবে, জলটা বেশি করে খাবে। তারপর তুমি আস্তে 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 কি করবে, তুমি একটু চণ্ডী পাঠ শুনবে। চণ্ডী পাঠ দেখবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এখনো মানে এই এত নেটের যুগেও তাও ওই ভোরবেলায় মহালয়ার সময় একটা গুজবাম্স উঠে আসে, কোথাও একটা কাটা হচ্ছে সেই চণ্ডী পাঠটা হলে। তুমি চণ্ডী পাঠটা নিত্য শুনবে এবং ওটা সকালবেলায় শোনার চেষ্টা করবে। তো এইটা তোমার ফার্স্ট স্টেপ হবে হচ্ছে মানে তন্ত্র সাধনার লাইনে। মানে দক্ষিণাচার বামাচার তো অনেক পরে, তো তুমি আগে এটা দিয়ে স্টার্ট করবে। এটা দিয়ে স্টার্ট করা যেতে পারে। এটা দিয়ে স্টার্ট করলে, এবং আমার একটা লাস্ট স্পেসিফিক প্রশ্ন আছে, যেটা ইয়েতে যে এটা আমি খুব পার্সোনালি নিজের থেকে বলছি, যেরকম আমি আমার ইষ্টদেব শ্রী গণপতিকেই মানি, ঠিক আছে। এবং তো এবার যদি আমি আমার মানে তন্ত্রের দিকটা যদি আমি সেদিকে ঘোরাতে চাই, খুবই ভালো। মানে এটা তো আমার মানে আমি কিছুক্ষণ আগে চেষ্টা করছিলাম এর জন্য বলা, যে গণপতি হচ্ছে গণপতি সিদ্ধি, মানে গণপতি প্রচন্ড তন্ত্রেরই। গণপতি কোনো আমাদের মানে আমরা যদি পুজো করি তাকে সত্য এবং মানে রজগুণে, কিন্তু গণপতিকে আমরা তমগুণেই ধরি। এবং গণপতির ফেমিনিন ফর্মটাও আছে, যে দেখবে যে ভান্ডাসুরের সঙ্গে লড়াই করার সময় হেল্প করেছিলেন মা ত্রিপুরা সুন্দরীকে, আদি পরাশক্তিকেও হেল্প করেছিলেন। তো ওই জায়গাটায় গণপতি তো ইজ দ্য বেস্ট। এবং গণপতির বিভিন্ন তান্ত্রিক রূপ আছে, যেগুলো আমরা কিছুটা আমরা টিবেটিয়ান, যেখানে আমি আবার ব্যাক করে আসছি যেখান থেকে আমরা প্রথমে স্টার্ট করেছিলাম, যে টিবেটিয়ান তন্ত্রের মধ্যে গণপতি ব্রাকদেমচি আর পেমিয়াংচি আছে না সিকিমে, আমাদের গেজিংয়ে, তো গেজিং পেলিংয়ে আছে। তো ওখানে গিয়ে মনেস্ট্রিতে গিয়ে দেখবে তুমি যে ওখানে গণপতির না ফর্মগুলো আছে, তান্ত্রিক ফর্ম, এবং ওরা লিটারালি চক্র করে ওনাকে কারণ অফার করে, মানে ওটা তিবেটিয়ান তন্ত্রে ইউজ করে, বজ্র শো করে ওরা, এবং করে ওরা গণপতির সাধনা করে। এটা তো খুবই ভালো, কারণ গণপতির সাধনা মারাত্মক জায়গা। আচ্ছা, কতগুলো তান্ত্রিক ফর্ম আছে গণেশের? গণেশের বেসিক্যালি মানে বেসিক ফর্মটা আমরা 8টা জানি, কিন্তু 8টা ছাড়াও 16টা আছে, মানে তান্ত্রিক ফর্ম। এবং আমরা বলা হয় এক একটা যোগিনীর সঙ্গে কিন্তু এক একটা গণপতি থাকে। আচ্ছা। এবং দশমহাবিদ্যাদের কিন্তু আমরা যদি বেসিক একদম ফিক্সড হয়ে পুজো করতে চাই, তাহলে দশমহাবিদ্যার 10টা গণপতিকে পুজো করতে পারি। মানে যেটার জন্য তুমি প্রস্তুত হচ্ছ, যে তুমি মনে করছো যে আমি করবে, তুমি হয়তো প্রথম কালী দিয়ে শুরু করলে, তো এবার তুমি কালীর গণপতিকে তুমি পুজো করলে, তারপর তুমি তারার গণপতিকে পুজো করলে, তারপর ষোড়শীর গণপতিকে পুজো করলে, এরকম করে করলে তুমি তাদেরকে মহাবিদ্যাদের ডাইরেক্টলি না করে গণপতি করো। বাট ওটা কিন্তু অনেকটা শক্ত হয়, মানে তুমি মহাবিদ্যাকে মানাতে পারবে, কিন্তু গণপতি হচ্ছে সরাসরি মানে না মানার জায়গায়ও চলে যায় টাইমস। ওটা তো ডিপেন্ড করে কিভাবে সাধক তার আরাধ্যাকে মানে ইয়ে করছে, মানে মানাতে পারছে ওই জায়গাটা। আর ভক্তিটা খুব ইম্পর্টেন্ট, ওটাই মেইন, এখনো বলছি ওটা একটা মেইন পার্ট। তো এই ব্যাপারে আরো বিস্তারভাবে শুনবো যে গণপত্যে এবং গণপতির যে তান্ত্রিক ফর্মগুলো আছে। আমি আজকেই বেশিটা ডিসকাস করলাম না, কিন্তু সামনেই গণেশ চতুর্থী আসছে, তার জন্য একটা স্পেশাল এপিসোড আমি চেষ্টা করব স্যারের সাথে কথা বলে রাখার, যেখানে আমরা গণপত্যের বিভিন্ন অ্যাসপেক্টগুলো, তান্ত্রিক অ্যাসপেক্টগুলো, সেগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং সাধক কিভাবে কোন পুজো করতে হয়, কি করতে হয়। যেরকম উনি বললেন যে প্রত্যেকটি দশমহাবিদ্যার সাথে একটি একটি করে গণপতি থাকে, এবং তার মাধ্যম দিয়ে গেলে জিনিসটি কোনো সময় ইজি হয়, কোনো সময় প্রচন্ড টাফও হয়ে যায়। যদি গণপতি যদি আগে বলে দেন না তোমার হবে না, তোমার হওয়ার দরকার নেই, তো হবে না, আর তো ওখানেই স্টপ, ওখানে আর কিছু করার নেই। তো এই অ্যাসপেক্টগুলো আছে, কিছু কিছু অ্যাসপেক্ট আছে, সেগুলো আমরা একটা স্পেশাল এপিসোড করে নিয়ে আমরা আপনাদের সামনে রাখবো, কথা বলবো। আজকে সময় প্রায় শেষ, একদমই শেষ। আর অন্য এপিসোডে
আবার দেখা হবে। তন্ত্রের আরও অনেক অ্যাসপেক্ট আছে যেগুলো আমরা কভার করতে পারিনি, সেগুলোকে আমরা কভার করব। এবং স্যারের কাছ থেকে লাস্ট কিছু যদি তিনি ওয়ার্ডস দর্শকদের জন্য কিছু বলতে চান, আপনি প্লিজ স্যার কিছু বলুন। এটাই বলার আছে যে মানে আমরা তোমরা যেগুলো শুনলে সেগুলো প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট। তো হয়তো অনেকেরই কিউরিয়াসিটি হচ্ছে যে কি করে প্র্যাকটিস করব। আমি যেগুলো বললাম ওগুলোর মধ্যে প্র্যাকটিস করবে এবং ভক্তিটাকে খুব ফার্ম রাখবে এবং কিছু কিছু বইগুলো পড়বে, যেমন শিবপুরাণ পড়বে, পুরাণগুলো পড়বে। উপনিষদের ভেতরে আছে, উপনিষদ পড়লে নর্মাল কেউ বুঝতে পারে না। এবং চণ্ডী পাঠ করবে, মানে চণ্ডীটা একটু পড়ার চেষ্টা করবে, চণ্ডী না হতে আদ্যস্তোত্র মঙ্গলাস্তোত্রম পড়বে, ঠিক আছে। এবং রিয়ালাইজ করার চেষ্টা করবে শক্তিকে। আর সবচেয়ে বড় জিনিস শক্তিকে না, শক্তিকে একটু সম্মান করাও শিখতে হবে। মানে যেমন হচ্ছে আমরা কৃষ্ণের রাধা, মানে রামের সীতা, তো শিবের শক্তি, শক্তিকে একটু সম্মান করে এগিয়ে যেতে হবে। তাহলে সাধনায় সিদ্ধিটা খুব ভালো করেই হবে তখন। এবং তোমরা ভালো লাইফটা লিড করতে পারবে, ভালো কর্ম করতে হবে, তো অটোমেটিক্যালি মায়ের কৃপাদৃষ্টি হবে। এরকম যেভাবে ও বলল যে মা তখন অটোমেটিক্যালি যেখান থেকে হোক মা বেরিয়ে এসে তোমাকে ওই জায়গাটার থেকে উদ্ধার করবে। কোনো সময় হতাশ হবে না, আর নিজের মা বাবাকে যথেষ্ট ভালোবাসবে এবং সম্মান করবে। জয় মা। তো শুনে নিলাম শ্রী শান্তনু পালের সাথে আজকে কথোপকথনের মধ্যে ভ্যারিয়াস এসপেক্ট এবং পেরিফেরালস যেটা তন্ত্রকে ঘিরে আছে এবং আরও অনেক কিছু আছে, সেগুলো আমরা জানবো। আমি প্রণয় রায় আপনাদের সাথে আছি সিসিএন ভক্তিতে, এবং এরকম অনেক অজানা তথ্য এবং আমাদের সনাতন ধর্মকে পদে পদে ডিকোড করব এবং আপনাদের সামনে আমি তুলে ধরব। সঙ্গে থাকুন, এই ডিসকাশন আরও জোরদার হবে, আরও ইন্টারেস্টিং হয়ে দাঁড়াবে। পরবর্তী এপিসোড নিয়ে আসবো আপনাদের সামনে, কিছু অপেক্ষার পালা। তার মধ্যে আপনারা যদি চান, আপনারা আমাদেরকে সিসিএনে চিঠি লিখে জানাতে পারেন আপনাদের এই প্রোগ্রামটি কীরকম লাগলো। আপনারা জানেন আমাদের অ্যাড্রেস কি সিসিএনের, আপনারা সেখানে যদি চিঠি লিখে আপনাদের বক্তব্য জানান যে এরকম প্রোগ্রাম আপনাদের ভালো লাগছে কিনা, আপনাদের কতটা সহমত এবং আপনারা কি জানতে চান আমাদের কাছ থেকে এই সনাতন ধর্ম নিয়ে, পুঙ্খানুপুঙ্খ আমরা ডিকোড করব পদে পদে এবং তা ডাইসেক্ট করে, বাইফার্কেট করে এবং আপনাদের সামনে আমরা তুলে ধরবো, আপনাদেরকে দেখাবো তার বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাসপেক্ট। তো আজকের মতন এখানেই, সময় শেষ, ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে। আবার অন্য এপিসোডে আপনাদের সাথে দেখা করবো। আমি প্রণয় রায়, নমস্কার।